আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা ক্লাসে আছো ঠিকঠাক ভাবে সবকিছু শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এগুলো একটু আমাকে জানাও। সবার কি অবস্থা জানাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তাশফিয়া, জুবাইদুল। আমরা 2-1 মিনিট অপেক্ষা করবো সবাই আসার জন্য। সবাই আসার পরে হচ্ছে যে আমরা ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমাদের কি অবস্থা, পড়াশোনার কি অবস্থা? তাশফিয়া তো গত ক্লাসেও ছিলা। সমন্বয়নের ক্লাসগুলো করতেছো? সমন্বয়নের 4টা ক্লাস, সরি 2টা ক্লাস শেষ হয়ে গেছে। আর আমাদের কোশ্চেন অ্যানালাইসিসের 4টা ক্লাস শেষ হয়ে গেছে, আজকে পঞ্চম ক্লাস। তোমরা যারা লাইভ ক্লাসগুলোতে ছিল না তারা অবশ্যই রেকর্ড দেখে নিবা। আমাদের হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলে তোমার হচ্ছে যে রেকর্ড ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, প্লাস হচ্ছে তোমরা ইউটিউবে সার্চ করতে পারো ডুনিবের মেডিকেয়ার। তো সেখানে হচ্ছে তোমরা পেয়ে যাবে কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাসগুলা। এগুলা মাস্ট দেখতে হবে। এইগুলা কোশ্চেন অ্যানালাইসিস করা ছাড়া আসলে প্রিপারেশন নেওয়াটাই বোকামি। লেটে ক্লাস হওয়াতে কি সবাই ঘুমাই গেছে নাকি?
আচ্ছা, তো আমরা শুরু করে দিই। হ্যাঁ, যারা আসে তারা চলে আসছে, বাকিরা রেকর্ড দেখে নিবে। ঠিক আছে, তো আমরা দেখি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, নিচের কোনটিতে কুড়ি সৃষ্টি হয় বা বার্ডিং হয়? ঠিক আছে, তা এখন হচ্ছে তোমার এগুলো হচ্ছে কৃত্রিম প্রজনন, অনেকগুলো উপায় আছে। এটা তোমার পাবা হচ্ছে উদ্ভিদ প্রজননের মধ্যে। ঠিক আছে, মানে হচ্ছে বোটানিক 10th চ্যাপ্টার যেটা আছে, বোটানিক 10th চ্যাপ্টারে দেখবে যে কিছু আছে প্রাকৃতিক প্রজনন পদ্ধতি, কিছু আছে কৃত্রিম প্রজনন পদ্ধতি। এই প্রত্যেকটারই তোমাদের এক্সাম্পল করতে হবে। হ্যাঁ, কৃত্রিমেরও এক্সাম্পল করতে হবে, প্রাকৃতিকের এক্সাম্পল করতে, প্রাকৃতিকের এক্সাম্পল করতে হবে। যেমন হচ্ছে তোমাদের কাটিং বা স্লিপের মাধ্যমে যেগুলা, এই এক্সাম্পল জবা, আখ, গোলাপ। এখানে আমাদের আমি তোমাদের একটা ওয়ে বলি, সেটা হচ্ছে তোমাদের যেগুলা দেখবে যে রিপিটেশন আছে, ধরো এখানেও আছে, এখানেও আছে, এরকম যদি, যেমন হচ্ছে গোলাপ, এখানে কাটিং এর মাধ্যমে আছে, জোর কলম, গুটি কলমের মাধ্যমে আছে, এগুলো তুমি বাদ দিতে পারো। ঠিক আছে, যেগুলো যেমন জবা যদি শুধু এখানেই থাকে, তাহলে জবা মুখস্থ করে যে জবা কোন পদ্ধতিতে, সেটা হচ্ছে কাটিং বা স্লিপিং পদ্ধতিতে। হ্যাঁ, এরকম। মোট কথা হচ্ছে যে তোমাদের অ্যানালাইসিস যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে যে উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারের কৃত্রিম প্রজনন এবং হচ্ছে প্রাকৃতিক প্রজননের যে পদ্ধতিগুলো আছে সেগুলোর এক্সাম্পল মাস্ট করতে হবে। হ্যাঁ, এই কোশ্চেন থেকে আমরা এটাই মেসেজ নিব। এরপর আসলে নিচের কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? তোমাদের মনে আছে কিনা, আমি তোমাদের হচ্ছে যখন এই চ্যাপ্টার পড়াইছিলাম, শাহানুর টাহানুর যারা আছে নিয়মিত ক্লাস করে তারা বলতে পারবে যে আমি তোমাদের যখন পরিপাক শোষণের চ্যাপ্টারে ক্লাস করেছিলাম, এটা সম্বন্ধে জোবাইদুলও করছিল পরিপাক শোষণের ক্লাস। এই পরিপাক শোষণের ক্লাসের মধ্যে আমি তোমাদের বলছিলাম যে আমিষ পরিপাককারী বা প্রোটিলাইটিক এনজাইম গুলো এক্সাম্পল পড়াইতে গিয়ে বলছি এটা হচ্ছে পাপি, সিনার, মানে এদের নামের শেষে সিন থাকবে। ঠিক আছে, যেমন ওই সূত্র অনুসারে এটাও মিলে যায়, পেপসিন নামের শেষে সিন আছে, তাই এটা হচ্ছে যে প্রোটিলাইটিক এনজাইম। ঠিক আছে, তা এখন আমি তোমাদের বলছিলাম যে প্রোটিলাইটিক, লাইপোলাইটিক, অ্যামাইলোলাইটিক এই এনজাইম গুলোর নাম মনে রাখা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আসো কোন আয়নটি দ্রুত শোষিত? গত ক্লাসে পড়াইছি, আমি বলছিলাম যে দুইটা তুমি যোগ মনে রাখবে, এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, একটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে, উপরেরটা হচ্ছে দ্রুত শোষিত হয়, সরি উপরেটা হচ্ছে দ্রুত শোষিত হয়, এখানে হচ্ছে পটাশিয়াম আয়নটা দ্রুত শোষিত হয়, আর নাইট্রেট আয়নটা দ্রুত শোষিত হয়, আর এখানে ক্যালসিয়াম আয়নটা ধীরে শোষিত হয়, সালফেট আয়নটা ধীরে শোষিত হয়। ঠিক আছে, তাহলে দ্রুত শোষিত হয় এখানে তুমি কোন এনায়ন, এনায়ন যেহেতু তুমি কোনটা খুঁজবা, নাইট্রেট, নাইট্রেটটা হচ্ছে এ নাম্বার আছে, হচ্ছে এ। তাহলে এই দুইটা দিয়ে তুমি মানে কোনটা দ্রুত কোনটা দিলে যে কোনোটা আসতে পারে। ঠিক আছে, যে কোনোটা আসতে পারে। এবার আসো নেমাটোসিস্টের ভিতরে বিষাক্ত তলের নাম কি? একদম সিম্পল, সবাই পারো, সেটা হচ্ছে হিপনোটক্সিন। ঠিক আছে, হিপনোটক্সিন। এখন এটা কি জাতীয়? সেটা হচ্ছে আমিষ, প্রোটিন প্লাস কি, প্রোটিন প্লাস হচ্ছে তোমার এটা ফেনল দিয়ে তৈরি, প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। ঠিক আছে, প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি, এটা মনে রাখতে হবে। এবং এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অবশ করে ফেলা। ঠিক আছে, শিকারকে অবশ করে ফেলা, শিকারকে অবশ করে ফেলা। হ্যাঁ, শিকারকে অবশ করে ফেলা, যাতে হচ্ছে যে ওকে শিকার করতে পারে। প্লাস হচ্ছে যে তোমার ওর শত্রু মোকাবেলা করার ক্ষেত্রে এই হিপনোটক্সিনকে ইউজ করে। আমরা হাইড্রা পড়াতে গিয়ে যখন হাইড্রা পড়াবো তোমাদের, তখন হচ্ছে যেটা বলবো ইনশাআল্লাহ। এখন হচ্ছে ঘাস ফড়িংয়ের রক্তকণিকার নাম কি? হিমোসাইট, খুব সুন্দরভাবে লিখে আছে। আমরা ঘাস ফড়িংয়ের এখান থেকে তোমার হচ্ছে যে, আচ্ছা উপরের কোশ্চেনটা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমরা নেমাটোসিস্টের কাজগুলো পড়বো, নিউরোসাইটের গঠন পড়বো, নিউরোসাইটের কোন অংশের কি কাজ, এবং হচ্ছে এখানে নিউরোসাইটগুলো দেখবে যে অনেকগুলা টাইপ আছে, সে টাইপগুলো আমরা হচ্ছে যে কোন টাইপের কি বৈশিষ্ট্য কি সেটা পড়বো ইনশাআল্লাহ, মানে সেটা তোমাদের পড়তে হবে। প্লাস হচ্ছে ঘাস ফড়িংয়ের রক্তকণিকা। এখন ঘাস ফড়িংয়ে তুমি যে শ্বসনতন্ত্র আছে, তারপর হচ্ছে তোমার এটা কি বলে ব্লাড সার্কুলেটরি সিস্টেম আছে, তারপরে তোমার হচ্ছে যে রেচনতন্ত্র আছে, পরিপাকতন্ত্র আছে, সবকিছুর বেসিক ইনফরমেশন গুলো জানতে হবে। যেমন ওদের শ্বাসতন্ত্র বা স্পাইরাকল কয়টা আছে, ওদের শ্বসন অঙ্গের প্রধান রেচন অঙ্গ কি, এটা এই জিনিসগুলো আসতে পারে। যেমন রক্ত মানে হচ্ছে তোমার সার্কুলেটরি সিস্টেম থেকে চলে আসছে, রক্তকণিকার নাম কি? সেটা হচ্ছে হিমোসাইট। ঠিক আছে, বর্ণহীন শ্বেতকণিকা বা এটাকে হিমোসাইট বলে। সংখ্যা পড়লা, তারপর হচ্ছে তোমার ওদের ভেসেল গুলা কি কি আছে, মেইন মেইন ভেসেল, এগুলো পড়লা। এটা তো এখান থেকে আমরা মানে জানলাম যে ওদের যে মূল মূল যে সিস্টেম গুলো আছে সেগুলো পড়তে হবে, আর বিশেষভাবে ওদের গঠন পড়তে হবে, দৈহিক গঠন পড়তে হবে, মুখপাঙ্গ গুলো কি কি আছে, কোনটার কাজ কি, এগুলো পড়তে হবে। এই কোশ্চেন থেকে আমরা এটাই মেসেজ দিব। আর আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের ঘাস ফড়িং, ঘাস ফড়িং, তারপরে তোমার হচ্ছে যে রুই মাছ এবং হাইড্রা, তিনটেই খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তিনটে খুব ভালো করে পড়তে হবে। এখানে প্রত্যেকটা থেকে একটা একটা এমসিকিউ আসে, প্রত্যেকবারই, প্রায় প্রত্যেকবারই আসে। তো এই চ্যাপ্টারটা যখন পড়বা, নিজে পড়বা, বা যখন আমাদের ক্লাস আমরা করাবো, তখন হচ্ছে যে এই তিনটার উপরে সমান গুরুত্ব দিবে তোমরা। ঠিক আছে, এটাকে একটা চ্যাপ্টার হিসেবে ট্রিট না করে তিনটা আলাদা আলাদা চ্যাপ্টার হিসেবে ট্রিট করবো তোমরা পড়ার সময়। আচ্ছা, তো গবলেট সেল কোথায় পাওয়া যায়? এটা কয়েকবার আসে। হ্যাঁ,
এটা হচ্ছে যে মিউকোসাতে পাওয়া যায়, তোমরা সবাই জানো, কয়েকবার আসছে, মনে হয় আমি গত কয়েক বছর মানে গতবার বা এর আগেবারও আসছে, যারা ক্লাসে ছিল তাদের মনে আছে যে গবলেট সেলের কোশ্চেন গতবার বা এর আগেবারও আসছে। এরকম কিছু কোশ্চেন তোমরা আমাদের সলভ ক্লাস থেকে কমন পাবা। প্লাস কিন্তু আমরা এই সলভ ক্লাস গুলো করাচ্ছি কোশ্চেন কমন পাওয়ার জন্য না, কোশ্চেনের টাইপ বোঝার জন্য, যাতে আমরা কোশ্চেনের টাইপ বুঝে ফোকাসড প্রিপারেশন নিতে পারি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মিউকোসা। এখন আমাদের ক্ষুদ্রান্তের গঠন বৈশিষ্ট্য সব পড়তে হবে, স্পেশাল কি থাকে কি থাকে না, লেন্থ কত, কোথায় হচ্ছে যে কি শোষিত হয়, সবকিছু করতে হবে। হ্যাঁ, এবার আসো রক্ত। রক্ত থেকে তুমি দেখবে যে রক্তের পরিচিতির একটা অংশ আছে অল্প করে, যখন আমরা রক্তকণিকা পড়বো চ্যাপ্টার, তখন দেখবে যে রক্তের অল্প করে পরিচিত একটা চ্যাপ্টার অংশ আছে। রক্তের স্বাভাবিক মানুষের রক্ত কি পরিমাণ থাকে, প্লাস হচ্ছে যে রক্তের পিএইচ কত, তারপরে রক্তের হচ্ছে আপেক্ষিক গুরুত্ব কত, এই জিনিসগুলো খুব সুন্দর করে আছে। হ্যাঁ, তো পিএইচ যারা কেউ যদি একটু পিএইচ জানে, রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, আমরা জানি 7 এর উপর হলে হচ্ছে কিছুটা ক্ষারীয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সামান্য ক্ষারীয় উত্তর হবে। হ্যাঁ, মানে পরিচিতির অংশ থেকে আসছে। তাহলে তোমরা রক্তের পরিচিতির অংশ পড়বা। রক্তকে আবার দুই ভাগ করা যায়, রক্তরস, রক্তকণিকা। রক্তকণিকা আবার 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। রক্তরসের মধ্যে তোমার হচ্ছে আবার কি কি কম্পোনেন্ট থাকে সব তোমাদের একটু ডিটেইলে পড়তে হবে, পরিমাণগুলো পড়তে হবে। রক্তরস 55%, রক্তকণিকা 45%, এরকম করে এই জিনিসগুলো ক্লিয়ার করে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে এই কোশ্চেন থেকে আমরা এই মেসেজটা নিলাম, এই জিনিসগুলো রিলেট করে পড়ে ফেললে তোমরা দেখবে যে কমন পাবে। এরপর আসো কোষ চক্রে, ক্রাফট চক্র কোথায় সংঘটিত? আমরা জানি যে তোমার কোষের কোথায় ক্রাফট চক্র, সরি, আমরা জানি যে শ্বসনের হচ্ছে যে 4টা ধাপ আছে, ঠিক আছে? শ্বসনে কয়টা ধাপ আছে? 4টা ধাপ আছে। এই 4টা ধাপের মধ্যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল সৃষ্টি, ক্রাফট চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। আমরা জানি প্রথম ধাপ যেটা আছে গ্লাইকোলাইসিস, সেটা শুধুমাত্র হচ্ছে সাইটোপ্লাজমে সংঘটিত হয়, বাকিগুলো হচ্ছে যে তোমার এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত হয়। তাহলে এটা মাইটোকন্ড্রিয়া। এখন তোমাদের এই প্রত্যেকটা ধাপের কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, কোন ধাপে কোন এনজাইম গুলো ইম্পর্টেন্ট, কোনটা লিমিটিং ফ্যাক্টর, এবং কোন ধাপের গুরুত্ব কি, এই জিনিসগুলো তোমরা পড়তে হবে। হ্যাঁ, এই কোশ্চেন থেকে তোমরা এই মেসেজটা নিবে যে আমাদের 4টা ধাপ কোথায় কোথায় সংঘটিত হয় সেটা তো জানা লাগবেই, প্লাস হচ্ছে কোন ধাপে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তারপর হচ্ছে যে কোন ধাপে কি কি প্রয়োজন হয়, কাঁচামাল কি থাকে, কি উৎপাদিত হয়, হ্যাঁ, কোনটা লিমিটিং ফ্যাক্টর, কোন ধাপের কোন বিক্রিয়াটা একমুখী, কোনগুলো বহুমুখী, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। এই কোশ্চেন থেকে তোমরা এই মেসেজটা নিবে, ঠিক আছে? এবার আসো কোন পদ্ধতি হাইড্রো লম্বা দূরত্ব অতিক্রম করে। দেখো আমি তোমাদের বলছিলাম যে এগুলো থেকে কোশ্চেন আসে, দেখো হাইড্রো থেকে 2টা চলে আসছে। হ্যাঁ, হাইড্রো থেকে 2টা চলে আসছে। তো এখন হচ্ছে তোমার হাইড্রো আমরা জানি যে হামাগুড়ি বা লুপিং এর মাধ্যমে এলএল দিয়ে আমরা লুপিং লম্বা দূরত্ব অতিক্রম করে, আর হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত চলন প্রক্রিয়া হচ্ছে সমাসর্টিং বা ডিগবাজি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে তোমার হচ্ছে চলনের বিভিন্ন প্রক্রিয়া আছে এবং কোনটার কাজ কি সেটা, যেমন হচ্ছে লুপিং এর মাধ্যমে দ্রুত লম্বা দূরত্ব অতিক্রম করে, আর সমাসর্টিং বা ডিগবাজির মাধ্যমে দ্রুত চলে, গ্লাইডিং এর মাধ্যমে ধীরে চলে। তারপর হচ্ছে এবং প্রক্রিয়াগুলোর নামও পড়বো, একবার আসছিল যে নিজের কোনটি হাইড্রার চলন প্রক্রিয়া নয়, ঠিক আছে? এরকম করে একবার আসছিল। তাহলে যারা হচ্ছে যে তোমার এই চলন প্রক্রিয়াগুলো পড়ছে তারা ওই কোশ্চেনটা পারবে, ঠিক আছে? মানে হাইড্রা থেকে দেখো, হাইড্রা থেকে আমি যদি বারবার বলি এই কোশ্চেন থেকে তুমি মেসেজ নিবে যে চলন ইম্পর্টেন্ট। এর আগে আমি তোমাদের বলছি হাইড্রার পরিচিতি ভালো করে পড়বা, পরিচিতি ভালো করে পড়বা, হাইড্রার গঠনটা ভালো করে পড়বা, তারপর হচ্ছে হাইড্রার চলন ভালো করে পড়বা। হাইড্রার হচ্ছে কিছু আছে কোষ আছে দেখবা, ঠিক আছে? কিছু বহির্কোষ, কিছু অন্তর্কোষ, এই কোষগুলো পড়বা। হাইড্রেট খাদ্য, হাইড্রেট সম্পর্কে আসলে বাদ দেওয়ার মতো টপিক নাই, তবে ওভারঅল আমি যেগুলো পড়লাম সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আর কি, আদারওয়াইজ বাকি সবগুলো আসলে পড়তে হবে। হ্যাঁ, এবার আসলে লিভারের কোন লোকটি পিত্তথলির সাথে যুক্ত? এটা হচ্ছে সবচেয়ে বড় লোভ, যেটা সেটা সবচেয়ে বড় লোভ পিত্তথলির সাথে যুক্ত। সবচেয়ে বড় লোভ কোনটা? সেটা হচ্ছে ডান লোভ, ডান খণ্ড, ঠিক আছে? তাহলে হচ্ছে যে তোমার রাইট লোভ। এখন লিভার সম্পর্কে তুমি বাদ দেওয়ার মতো কিছু আসলে নাই। আমি তোমাদের হচ্ছে পরিবেশ শোষণ পড়াইতে গিয়ে বলছিলাম এই কথা যে লিভার সম্পর্কে তুমি শুধু জাস্ট একটা বই পড়লে হবে না, কয়েকটা বই পড়তে হবে। যারা একা একা পড়বা তারা, আর আমাদের ব্যাচে যারা আছো বা আমি যদি ফ্রিতে পরিবেশ শোষণ তোমাদের পড়াই, মানে আমাদের যে ফ্রি শিডিউল, ক্লাসের ফ্রি শিডিউল আছে অলরেডি, আমি তো তোমাদের শুরু করছিলাম, যেগুলো এটা যেহেতু শুরু করছি এটা শেষ করবো ইনশাআল্লাহ, দেখি। তো হচ্ছে তোমাদের পরিবেশ শোষণ বা আমাদের সবগুলো চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের প্ল্যান কি থাকে? আমাদের প্ল্যান হচ্ছে যে তোমরা কি করবো, দুইটা একসাথে বলি। আমাদের প্ল্যান হচ্ছে তোমার আমরা যেগুলা আমাদের মেইন বইগুলোতে আছে, যেমন হচ্ছে আমরা বোটানি ক্ষেত্রে হাসান স্যারের বই পড়াবো, আর হচ্ছে যে বা তোমরা পড়বা প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে আজমল স্যারের বই পড়বো। এর পাশাপাশি হচ্ছে এক্সট্রা যে ইনফোগুলো লাগবে, যেগুলো ক্লাসে বলে দেওয়ার প্রয়োজন সেগুলো ক্লাসে বলে দেওয়া হবে, আর যেগুলো এক্সট্রা দেওয়া লাগবে সেগুলো পিডিএফ আমরা দিয়ে দিব। যেমন তোমাদের হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ হচ্ছে যে চ্যাপ্টারটা আমাদের ফ্রি কোর্স চলতেছে, সেই ফ্রি কোর্সে 2টা ক্লাস হয়ে গেছে, কালকে লাস্ট ক্লাস হবে ইনশাআল্লাহ। তো এখন ওই ক্লাসগুলোর পরে আমরা হচ্ছে ওই পুরো চ্যাপ্টারের উপর এক্সট্রা যে ইনফোগুলো আছে, অন্য 2-3 জন রাইটার যারা আছে যাদের বই পড়তে হয়, ওই রাইটারদের বই থেকে আমরা হচ্ছে যে এক্সট্রা ইনফোগুলো তোমাদের একটা পিডিএফ আকারে দিয়ে দিব। এর পাশাপাশি আমাদের হচ্ছে যে ওই চ্যাপ্টারের উপর আবার একটা রিভিশন ক্লাস হবে। হ্যাঁ, এরপরে গিয়ে মেগা এক্সাম হবে ইনশাআল্লাহ। তো তোমরা সবগুলো জিনিস আসলে পার্টিসিপেট করতে হবে।
যেমন তোমরা দেখছো আমরা কিন্তু আমাদের কাজগুলো করতেছি, তোমরা তোমাদের কাজগুলো করতেছো কিনা সেটা হচ্ছে তোমরাই জানো। আমরা কিন্তু বলছিলাম যে আমরা র্যাপিড ফায়ার নিব, আমরা র্যাপিড ফায়ার নিচ্ছি। আমরা বলছিলাম যে আমরা পরীক্ষা নিব, আমরা পরীক্ষা নিচ্ছি। এবং আমরা বলছিলাম যে আমরা ক্লাসগুলো নিব, সুন্দরভাবে ক্লাসগুলো নিচ্ছি। প্লাস হচ্ছে আমরা তোমাদের পিডিএফ দিব, বলছিলাম যে ইনশাআল্লাহ পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। প্লাস আমাদের রিভিশন ক্লাস হবে। মানে এই জিনিসগুলো আসলে তোমাদের দুইটা মেসেজ এখান থেকে নিবে। একটা হচ্ছে যে আসলে তোমাদের কিভাবে পড়া দরকার সেটা তোমরা এইভাবে বুঝবে যে এই ধাপগুলো ফলো করা দরকার একটা চ্যাপ্টার পড়ার সময়। প্লাস হচ্ছে আমরা আমাদের আসলে যে সেকেন্ড টাইম আমাদের ব্যাচ আছে সেখানে আমরা তোমাদের আসলে একটা চ্যাপ্টার কিভাবে পড়াবো সেটাও একটা মানে ডেমো আর কি, হ্যাঁ, তোমাদের জন্য। আসলে এই জিনিসগুলো বুঝতে হবে। তোমরা আসলে কি করো, জাস্ট হচ্ছে যে হয়তো শুনছো যে ওইখানে ভালো পড়ায় বা হচ্ছে যে ওইখান থেকে এতজন চান্স পাইছে, এই জিনিসগুলো ভিত্তি করে তোমরা আসলে ভর্তি হয়ে যাও। কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের কি করতে হবে, আমাদের এখানে পড়ো আর হচ্ছে যে বাইরে পড়ো, যেখানেই পড়ো, অ্যাকচুয়ালি তোমাদের বলতে হবে যে তোমার সাথে ফিট করে কিনা, বা আসলে তুমি যা যা চাচ্ছ সেটা হচ্ছে তুমি পাচ্ছ কিনা, বা সেটা ওরা দিচ্ছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে যে চিন্তা করতে হবে, ঠিক আছে। এভাবে তুমি যেখানেই পড়ো, তুমি স্বাধীন ক্ষেত্রে তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে পড়বা সেটা, বাট হচ্ছে যে এই জিনিসগুলো একটু চিন্তা করবা, হ্যাঁ। ওকে, আসো তাহলে হচ্ছে যে আমরা লিভার সম্পর্কে আসলে সবকিছু করতে হবে। লিভারের অ্যানাটমি মানে লিভারের গঠন, কোন লোব বড় কোন লোব ছোট, লিভারের কাভারিং কি, তারপর হচ্ছে লিভারের কাজগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করতে হবে, এই আর কি। লিভার কি কি সিক্রেট করে, তারপরে তোমার হচ্ছে সেগুলো কোনটার কাজ কি, সব কিছু করতে হবে লিভার থেকে, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জান্নাত তো লেট করে ফেলছে, ঠিক আছে। শুরু অংশ আবার দেখে নিও রেকর্ড টু থেকে ক্লাস থেকে। ভ্রূণ লোহিত কণিকা কোথায় তৈরি, আজকে মনে হয় কেউ হচ্ছে নোট সাবমিট করো নাই তোমরা, গত ক্লাসের নোট সাবমিট করবা। তাহলে ভ্রূণ লোহিত কণিকা কোথায় তৈরি হয়, ভ্রূণ লোহিত কণিকা যেখানে ভাঙে সেখানে তৈরি হয়। মানে বড় অবস্থায় যেটা কবর, ছোট অবস্থায় সেটা ঘর। লিখে রাখো, খাতাটাতে লিখে রাখবো আর কি। বড় অবস্থায় যেটা কবর, ছোট অবস্থায় সেটাই ঘর, ঠিক আছে। লিখে রাখতে পারো বা হচ্ছে মনে রাখতে পারো, লিখে রাখলে আই থিঙ্ক বেশি ভালো হবে। আদারওয়াইজ ভুলে যাবে, আমরা অনেক কথাই শুনি, এগুলো সবগুলো মনে রাখা আসলে পসিবল না, ঠিক আছে। কেন কথা বলছি, আমি কেন কথা বলছি সেটা হচ্ছে তোমার এখানে প্লিহা যেটা, সেটা হচ্ছে যে বড় অবস্থায় হচ্ছে রক্তকণিকাগুলো ভাঙে, আর ভ্রূণ অবস্থায় এগুলো প্লিহার মধ্যে তৈরি হয়, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখার জন্য বলছি এই কথা। তাহলে তোমার হচ্ছে যে লোহিতকণিকা, এটা হচ্ছে ভ্রূণ অবস্থা লোহিতকণিকা চ্যাপ্টার পড়ো, লোহিতকণিকা পড়তে গেলে পড়বা। লোহিতকণিকার হচ্ছে পরিমাণ কত, পুরুষের পরিমাণ কত, নারীদের পরিমাণ কত, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কত, লোহিতকণিকা কোথায় তৈরি হয়, ভ্রূণ অবস্থায় কোথায় তৈরি হয়, বয়স্কদের কোথায় তৈরি হয়, ফ্ল্যাট বোন গুলো তৈরি হয়, এগুলোর হচ্ছে যে কোন নামগুলো শিখতে হবে। এরপরে হচ্ছে লোহিতকণিকা কমে গেলে কি বলবো, বেড়ে গেলে কি বলবো, হ্যাঁ, সব কিছু করতে হবে। এই কোশ্চেন থেকে তুমি এই মেসেজ দিবা যে লোহিতকণিকা রিলেটেড সব করতে হবে। এবং আমি কিন্তু একটা টপিক থেকে আসলে সব করতে বলবো এরকম না, কিন্তু যেটা সব করতে হবে সেটা সব বলবো, আর যেটা স্পেসিফিক করতে হবে সেটা স্পেসিফিক বলবো। এটা যারা আমার ক্লাস করে তারা জানে, তোমরা জানো নতুন আসছে তারা এটা মাথায় রাখবে আর কি, এটার জন্য বললাম। এবার আসলে হচ্ছে যে এখন দেখো, আমি কিন্তু তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করাই, ঠিক আছে। কিন্তু যারা আমাদের হচ্ছে যে গ্রুপগুলোতে আসো, আমি মনে হয় তোমাদের দিই নেই, বা তোমাদের কাছে যদি কোশ্চেন ব্যাংক এটা থাকে তাহলে তো আসেই। আর যাদের নাই তাদেরকে আমি এই কোশ্চেন ব্যাংকের পিডিএফ গুলো দিয়ে দিব, মানে কোশ্চেনের পিডিএফ গুলো দিয়ে দিব, যাতে তোমরা এখান থেকে এক্সট্রা ইনফো গুলো তোমরা পড়ে নিবে। এগুলো আমি এখন পড়াচ্ছি না, কারণ এগুলো তো আমি ক্লাসে পড়াবো, কিন্তু তোমরা এগুলো পড়ে ফেলতে পারো, কারণ ওই কোশ্চেন রিলেটেড তো এগুলো অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবার আসো কোন এনজাইম অগ্নাশয়ে নাই, অগ্নাশয় নাই টায়ালিন, টায়ালিন হচ্ছে লালাগ্রন্থি থেকে রিলিজ হয়, এটা অগ্নাশয় কোথা থেকে আসবে, জাস্ট এটাই। এখন তুমি প্রত্যেকটা এনজাইম গুলো পড়তে হবে। দেখো যারা আমার হচ্ছে যে ওই ক্লাসটা করছো তারা অবশ্যই জানো, বিশেষ শাহানুর, জোবাইদুল, তারপরে তাসফিয়া, জান্নাত মানে শুরু থেকে ক্লাসে ছিল না, জান্নাত রিসেন্টলি আমাদের ক্লাসগুলো করতেছে। তো যারা আমাদের শুরু দিকে ক্লাসগুলো করছে তারা জানো আমি জিনিসটা তোমাদের বলছি যে যখন লালাগ্রন্থি পড়াইতে গেছি যে একটা জিনিস যদি পড়ো সেটা হচ্ছে এনজাইম পড়বা, হ্যাঁ। প্রত্যেকটা গ্রন্থি যখন পড়বা এনজাইম গুলো মাস্ট পড়বা, ঠিক আছে। এটা তো এটা তোমরা যদি মাথায় রাখো তাহলে এই টাইপের কোশ্চেনগুলো ইজিলি পারবা, হ্যাঁ। এবার আসলে প্রাণীজগতের বৃহত্তম পাইলাম কোনটা, প্রাণীজগতের বৃহত্তম কোনটা, দ্বিতীয় বৃহত্তম কোনটা, সবই পারতে হবে, ঠিক আছে। তাহলে বৃহত্তম হচ্ছে আর্থ্রোপোডা, হ্যাঁ। এরপরে তোমার হচ্ছে মানে এগুলো তোমরা যে প্রাণীজগতের পর্বগুলো পড়বা, পর্বগুলো পড়ার সময় দেখবে যে পর্বের শুরুতে পর্বে পরিচিতি আছে, সেখানে পড়বা কোনগুলোকে সামুদ্রিক ফুল বলা হয়, হ্যাঁ, কোনগুলো শুধুমাত্র সমুদ্রে পাওয়া যায়, এরকম কিছু ইউনিক ইউনিক কথা আছে প্রত্যেক পর্বের শুরুতে, ওই পর্বগুলোর প্রত্যেক শুরুতে। এটা হচ্ছে প্রাণীজগতের সর্ববৃহত্তম পর্ব, এটা হচ্ছে তোমার দ্বিতীয় বৃহত্তম। এই কথাগুলো হচ্ছে প্রত্যেকটা পর্বের শুরুতে পরিচিতিমূলক কথা আছে, সেগুলো আমাদের পড়বো। আর পর্ব সম্পর্কে কি পড়বো এটা কয়েকবার বলে ফেলছি আমি, যে প্রত্যেকটা পর্বে তোমরা হচ্ছে ইউনিক যে জিনিসগুলো আছে সেগুলো পড়বা।
বারবার আমি তোমাদের বলতেছি, একদম যাতে তোমাদের মাথায় গেঁথে যায় যে কোয়ানোসাইটের নাম তুমি অন্য কোনো পর্বে শুনবা না, রেডুলার নাম তুমি কয়েকটা পর্বে খুঁজে পাবা না, শিখার না কোষের নাম কয়েকটা পর্বে খুঁজে পাবা না, ফ্লাডুলা কয়েকটা পর্বে খুঁজে পাবা না, নলের বিপরীত নল কয়েকটা পর্বে খুঁজে পাবা না। দ্যাট মিনস এই যে স্পেসিফিক ওয়ার্ড গুলো বলতেছি বা এই যে ইউনিক বস্তুগুলো বলতেছি, এই জিনিসগুলো শুধুমাত্র যে কোনো একটা পর্বের ক্ষেত্রেই হচ্ছে যে প্রযোজ্য। তাই তোমাদের হচ্ছে যে এই টাইপের ইউনিক বস্তুগুলো পড়তে হবে। এরপরে আবার কমন কিছু জিনিস আছে, যেমন প্রত্যেকটা প্রতিসাম্যতা পড়ে ফেলতে হবে, প্রত্যেক কোনটা ডিপ্লোপ্লাস্টিক কোনটা টিপ্লোপ্লাস্টিক, এই জিনিসগুলো পড়ে ফেলতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে যে গুরুত্বপূর্ণ এক্সাম্পল গুলো পড়তে হবে। তো তোমাদের আমি ওভারভিউ করে দিচ্ছি, যারা আমাদের ক্লাস করবে তাদেরকে ক্লাসে জিনিসগুলো ভালো করে পড়াই দিব, আর তোমরা ওই জিনিসগুলো, বা যারা ক্লাস করবে না তারা বাইরে এই জিনিসগুলো পড়ে ফেলবে শেষ। মানে এই জিনিসগুলো পড়ে ফেললে কভার করলেই হবে শেষ। তুমি কিভাবে কভার করছো সেটা ম্যাটার করে না। সোমাটিক কোষে কয়টি অটোজোম থাকে? আমরা জানি যে অটোজোম হচ্ছে যে তোমার 22 জোড়া, ঠিক আছে। সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া, তাহলে 22 জোড়া যদি হয় তাহলে হচ্ছে কতটি, যেহেতু বলছে তাহলে 22 × 2 40টি, ঠিক আছে। তাহলে অটোজোম কয়টি, সেক্স ক্রোমোজোম কয়টি, অটোজোমাল ডিসঅর্ডার কি গুলো আছে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কি কি আছে, এগুলোর নাম পড়বা। হ্যাঁ, এগুলো কিন্তু গত ক্লাসেও বলছি, খেয়াল করবা কি কি পড়তে বলছে, এগুলো খেয়াল করবা। শ্যাওলাগুলোর ওজন প্রজনন কোনটি দ্বারা সম্পন্ন হয়? শ্যাওলাগুলা, তাহলে হচ্ছে শ্যাওলা বা শৈবাল যেগুলো আছে সেইগুলো হচ্ছে যে যৌন প্রজননের প্রক্রিয়া, অযৌন প্রজননের প্রক্রিয়া। এখানে অযৌন প্রজনন স্পোর দিয়ে হয়, স্পোর গুলোর ক্লাসিফিকেশন পড়বা, মানে হচ্ছে এক্সাম্পল পড়বা, জু স্পোর কোথায় কোথায় পাওয়া যায়, অ্যাপ্লানোস্পোর কোথায় পাওয়া যায়, হিপ্নোস্পোর কোথায় পাওয়া যায়, পামেলা দশা কোনগুলো দেখায়, অটোস্পোর কোথায় পাওয়া যায়, এন্ডোস্পোর কোথায় পাওয়া যায়। এগুলো কষ্ট হবে আমি জানি, সবারই কষ্ট হয়, ঠিক আছে। কোনো কিছুই সহজ না লাইফে। লাইফে তুমি দেখবে যে সম্মানজনক কোনো কিছু সহজ না, ঠিক আছে। তুমি শুয়ে শুয়ে হচ্ছে যে আলসেমি করতে পারবা, আরাম করতে পারবা, সেটা দিন শেষে তোমায় কিছু অর্জন করবে না, কিন্তু এটা সহজ, যে কেউ পারে। যে একদম ডিসেবলড, হ্যাঁ, কোনো কারণে ডিসেবলড হয়ে গেছে, সেও পারবে হচ্ছে যে শুয়ে শুয়ে আরাম করতে। তাহলে হচ্ছে যে কিন্তু পরিশ্রম সবাই করতে পারে না, ঠিক আছে। তো এখন হচ্ছে যে এই আর কি, তো তোমার হচ্ছে যে কোনো জিনিসে কষ্ট আছে, এক্সাম্পল গুলো পড়া কষ্ট, তো এগুলো কিন্তু কষ্ট করে পড়তে হবে। ক্লাসে কিভাবে পড়বে সেগুলো হয়তো ক্লাসে একটু সহজ করে দিব। আপাতত আমি জাস্ট এটা বলতেছি যে অযৌন প্রজনন, যৌন প্রজনন দুইটাই তোমরা ভালো করে পড়তে হবে, এবং হচ্ছে যে অযৌন যে স্পোর গুলো আছে, স্পোর গুলো হচ্ছে যে কোন স্পোর কোথায় পাওয়া যায় এটা ভালো করে পড়তে হবে। এটা মাস্ট, এটা মাস্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট, প্লাস মাস্ট পড়তে হবে তোমাদের। এবার হচ্ছে কোনটি ভাইরাসের বৃদ্ধিতে বাধা দেয়? আমরা জানি ভাইরাস যখন কোন একটা কোষকে আক্রমণ করে বা দেহে আক্রমণ করে, তখন সেটার প্রতি, সেটা রেসপন্স বা সেটার প্রতি সাড়া দিয়ে একটা পদার্থ তৈরি হয়, সেটা হচ্ছে ইন্টারফেরন। এক প্রোটিন জাতীয় পদার্থ তৈরি, সেটা হচ্ছে ইন্টারফেরন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভাইরাসের বৃদ্ধিতে বাধা দেয়। এখন হচ্ছে ইন্টারফেরন সম্পর্কে ডিটেইলে পড়বে, এটা বইতে আছে। এবার হচ্ছে কক্ষ তাপমাত্রায় কোনটি সংরক্ষণ করা যায়? সেটা হচ্ছে যে বীজ। এটা কোন চ্যাপ্টারে আছে? এটা হচ্ছে তোমাদের ওই একদম শেষ চ্যাপ্টারে আছে, জীব বৈচিত্র্যের মধ্যে আছে, বোটানির শেষ চ্যাপ্টার। সেখান থেকে তোমাদের হচ্ছে যে এই সংরক্ষণের পদ্ধতির মধ্যে পড়বা যে কিছু আছে তোমার, এই দুইটা পদ্ধতি আছে, পদ্ধতিগুলোর নাম আমার মনে করতেছে না এখন। ও ইনসিটু এবং এক্সিটু, ইনসিটু এবং এক্সিটু, এই দুইটা ইনসিটু পদ্ধতি বলতে কি বোঝায়, এক্সিটু পদ্ধতি বলতে কি বোঝায়, ইনসিটুর এক্সাম্পল, এক্সিটুর এক্সাম্পল, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের জানতে হবে। হ্যাঁ, এই কোশ্চেন থেকে এই মেসেজটা নিবে। অ্যালবিউলাস থেকে রক্তে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে? একদম সিম্পল জিনিস, ডিফিউশন বা ব্যাপন পদ্ধতিতে। মানে হচ্ছে তোমার অক্সিজেন কেউ গ্রহণ করছে অ্যালবিউলাসের মধ্যে, তখন অক্সিজেন ঘনত্ব বেশি। আর হচ্ছে যে যখন শ্বসনের পরে রক্ত যেগুলো আসতেছে, যে রক্তগুলোর মধ্যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ, সেগুলো অক্সিজেনের পরিমাণ কম, তাহলে অ্যালবিউলাস থেকে রক্ত যাবে হচ্ছে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। আমরা জানি ব্যাপন কিভাবে প্রক্রিয়া কি হয়, বেশি দূর থেকে কম দূরের দিকে যায়, ঠিক আছে। এগুলো আমি ডিটেইলস যখন পড়াবো তখন বলবো। এখানে তোমরা পড়বো যে অ্যালবিউলাসের কাভারিং কি থাকে, মানে হচ্ছে যে এখানে এপিথেলিয়াম কি থাকে, সিম্পল স্কোমাস এপিথেলিয়াম। স্কোমাস এপিথেলিয়াম কেন? কারণ এটা পাতলা, যেখানে গেছে ব্যাপন হয় সেটা হয়। আর এখানে কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়। অ্যালবিউলাসের তোমার ফুসফুসের গঠন কার্যকরী একক কি, মানে অ্যালবিউলাস সম্পর্কে ডিটেইল পড়বো, ঠিক আছে। এখান থেকে এই মেসেজটা নিবা। আচ্ছা, এরপরে আসো কোনটি এক্সোক্রাইন গ্রন্থি নয়? এক্সোক্রাইন, এক্সোক্রাইন মানে বহিঃখরা, বহিঃখরা নয়, বহিঃখরা নয় মানে অন্তঃখরা। অন্তঃখরা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে, মানে যেগুলো হরমোন রিলিজ করে, যেগুলো ডাক্টিলিস, রক্তের মাধ্যমে হচ্ছে যে তোমার হচ্ছে যে হরমোনগুলো এক জায়গা থেকে কোনো জায়গায় কাজ করে সেগুলো। প্যানক্রিয়াস হচ্ছে মিশ্র, লিভারও মিশ্র, স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে এক্সোক্রাইন, মানে হচ্ছে বহিঃখরা, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্সাম্পল গুলো মাস্ট করবা, তিনটেরই এক্সাম্পল তোমাদের মাস্ট পারতে হবে। অন্তঃখরা গ্রন্থি, বহিঃখরা গ্রন্থি এবং হচ্ছে মিশ্র গ্রন্থি, তিনটেরই এক্সাম্পল পারতে হবে তোমাদের, এটা মাস্ট। এরপরে আসো প্রশ্বাস বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.04%, কিন্তু এখানে তোমার 0.4% ছিল, এটা ভুল, তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে। আর তোমার হচ্ছে প্রশ্বাস বায়ুতে কোনটার পরিমাণ কত এগুলো পড়তে হবে, নিঃশ্বাস বায়ুতে কোনটার পরিমাণ কত সেগুলো পড়তে হবে। এগুলো সবসময় শ্বাসক্রিয়া থেকে আসছে, এবং হচ্ছে এটার সাথে হচ্ছে যে অক্সিজেন পরিবহনের পদ্ধতি, কার্বন ডাই অক্সাইড পরিবহনের পদ্ধতি, কোন পদ্ধতি কতটুকু পরিবাহিত হয়, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। 20টা সলভ করতেছি,
করছি আমরা আলহামদুলিল্লাহ। এখন আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতেছি, যারা ক্লাসে আছো, আমার পারপাস হচ্ছে তোমাদের কোশ্চেন টাইপ বোঝানো, কোশ্চেনটা চ্যাপ্টারে কোন অংশ থেকে আসছে সেটা বোঝানো, রিলেটেড তোমাদের আর কি কি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা বোঝানো। সেই জিনিসগুলো আমি তোমাদের কাছে কনভে করতে পারতেছি, তোমরা কি আমার কথাগুলো বুঝতেছো বা টাইপ গুলো ধরতে পারতেছো? আমাকে একটু দ্রুত জানা। জানাইছো? আচ্ছা, গুড, ওকে। তাহলে এবার আসো আমরা বাকিগুলো আস্তে আস্তে কন্টিনিউ করি ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে যে কোনটি হাড়ের সাথে পেশিকে সংযোগ করে? হ্যাঁ, এখানে হচ্ছে তোমার এই হাম, পেশি হচ্ছে কি মাসল, পেশি হচ্ছে মাসল, পেশির ইংলিশ, আর হচ্ছে হাড় হচ্ছে বোন, আমরা জানি। তো এখন হচ্ছে যে এটা তোমার, এটা একটা নেমনিক আছে মা বোন, ঠিক আছে? মাকে মায়ের বোনের যে সংযোগ সেটা হচ্ছে তোমার কি বলে সেটাকে, সেটা হচ্ছে যে টেন্ডন। মা বোন হচ্ছে টেন্ডন, আর বোন বোন লিগামেন্ট, বোন বোন লিগামেন্ট, ঠিক আছে? তা আমি এটা মানে হাস্যকরভাবে মনে রাখি, সেটা হচ্ছে বনে বনে আমাদের নোয়াখালীতে, আমি হচ্ছে নোয়াখালী থেকে, মানে আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে, তোমার হচ্ছে যে লাগালাগি একটা টার্ম আছে, লাগালাগি মনে রাখার জন্য, মানে বনে বনে একটু মারামারি করতেছে, লাগালাগি হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। তো এখন তোমার হচ্ছে যে বনে বনে লাগালাগি, বনে বনে জনজাতি হয় না, সেটা দিয়ে মনে রাখবা আর কি, বনে বনে লাগালাগি, লাগালাগি দিয়ে মনে রাখবা লিগামেন্ট, ঠিক আছে? জাস্ট মনে রাখার জন্য। আচ্ছা, বুঝছো এই জিনিসটা, মানে এই জিনিসটা পড়াই দিলাম আর কি। প্লাস হচ্ছে তোমার টাইপ তো আমি বলতেছি, টাইপ হচ্ছে তোমাদের টেন্ডন, লিগামেন্ট, তারপর হচ্ছে তোমার এই মাসল, এগুলোর সংযোগ কে করে, জয়েন্ট গুলো সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো মেসেজ নিবে আর কি। হ্যাঁ, ওকে। এই টপিক থেকে গত দুই এক বছর গত ক্লাসেও মানে একটা আসছে না, এই যে পরের টপিক, এটা কোন কোনটি পানিতে দ্রবণীয়? গত ক্লাসে যারা ছিল তারা একটু দ্রুত জানা হতো, এই টপিকটি থেকে কোশ্চেন আসছিল, কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়? এখন দেখো এখানে পানিতে অদ্রবণীয় গুলো একসাথে, দ্রবণীয় গুলো একসাথে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। প্লাস হচ্ছে এগুলো বলতে তোমরা আলাদা করে নোট করতে পারো। তো এখন তাপে জমাট বাঁধে কোনটা, সেটা একটা নোট। প্লাস হচ্ছে যে তোমার কোনগুলো পানিতে দ্রবণীয় বা অদ্রবণীয় যে কোনো একটা করলেই হবে, সেটা একটা নোট করবা, ঠিক আছে, আলাদাভাবে। আর এটা প্রায়ই আসে, দু এক বছর পর পরেই আসে, সো খুব ভালো করে পড়বা। তোমাদের এই প্রোটিনের হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, প্রোটিনের ক্লাসিফিকেশন করতে হবে, এবং হচ্ছে যে কোনগুলো পানিতে অদ্রবণীয় এবং কোনগুলো তাপে জমাট বাঁধে, এটা আলাদা তোমার হচ্ছে যে নোট রাখতে হবে, ঠিক আছে? দেখো তুমি কোষ রসায়ন পড়তে গেলে তুমি হাবুডুবু খাওয়া, এত তথ্য মনে রাখতে হয়, কিন্তু তুমি যদি একটু কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে যাও, অল্প কিছু জিনিস গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, মানে ওইখান থেকে আসার পসিবিলিটি তোমার হচ্ছে যে 80 থেকে 90% বা 70%, ওই স্পেসিফিক অল্প কিছু টপিক থেকে তুমি ওইগুলো ভালো করে পড়ে ফেলো। আমি তোমাদের জাস্ট, যারা আমার এখানে আসছো, আমি কেন হচ্ছে যে পেইড বেসে ক্লাস হচ্ছে যে কোশ্চেন সলভ দিয়ে শুরু করতেছি, আমার মনে হয় না কেউ হচ্ছে যে এরকম করে, আমার জানা মতে কেউ নেই। ওদের কোশ্চেন সলভের আলাদা ক্লাস আছে, মানে তোমার হচ্ছে যে কিছু রেকর্ডেড ক্লাস টাস দিয়ে রাখছে সেটা, বা ওইখানে অ্যানালাইসিসও করে না, জাস্ট সলভ করছে। কিন্তু আমি তোমাদের হচ্ছে যে অ্যানালাইসিস করাচ্ছি এই জন্য, যাতে তোমাদের চান্সটা তোমরা এনশিওর করতে পারো ইনশাআল্লাহ, মানে চান্স যাতে তোমাদের মিস না যায়। ভালো খারাপ সেটা হচ্ছে যে প্রত্যেকের ব্যক্তিগত চেষ্টার উপরে, পরিশ্রমের উপরে, ডেডিকেশনের উপরে। হ্যাঁ, কেউ 12 ঘন্টা পড়বে, কেউ 10 ঘন্টা পড়বে, দুজন রেজাল্ট তো সেম হবে না, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি যে তোমরা যাতে আমার কাছে পড়ে ন্যূনতম মানে চান্সটা পাও। হ্যাঁ, সেটা ইনশিওর করার জন্য আমি তোমাদের এই জিনিসগুলো দেখাচ্ছি, যে তোমরা কিছু কিছু টপিক একদম ভালো করে পড়ে ফেলো,
70% নাম্বার তোমার হয়ে যাবে, আর 2-4 মার্ক পাও, চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে তুমি আর ভালো করে পড়ে আর মার্কস পাও না, আমরা ক্লাসে পড়ানোর সময় তো একদম হচ্ছে টপ, মানে সবকিছু কভার করে দিই। তোমরা আমার এমনি নর্মাল ক্লাসগুলো তো করো, তাই না? ওইগুলো করলে তো তোমরা হচ্ছে 90 আপের টার্গেট করতে পারবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। বাট আমি তোমাদের বলতেছি একদম বেসিক, তোমরা কি করো, তোমরা অনেক সময় ডিএমসি টার্গেট করতে গিয়ে, বারবার আমি বলি, গাইডলাইন সেশনে বলি, ক্লাসে বলি, ডিএমসি টার্গেট করতে গিয়ে তোমরা কোনো মেডিকেলে চান্স পাও, এটা যাতে না হয়। তুমি ডিএমসি টার্গেট করলে মিনিমাম হচ্ছে যে তোমার মুগ্ধা তো পাবা, মিনিমাম সলিমুল্লাহ তো পাবা, মিনিমাম হচ্ছে যে সিএমসি তো পাবা। এখন তুমি ডিএমসি টার্গেট করে যদি তুমি নোয়াখালীতেও না পাও, তাহলে কেমন হবে? বুঝছো আমার কথা? তো এজন্য হচ্ছে যে এই টপিক গুলো তোমরা বুঝবে, অ্যানালাইসিসের মূল রিজনই হচ্ছে এটা। এক্স্যাক্টলি তুমি জানো, জাস্ট হচ্ছে তোমাদের বইগুলোর সামনে আছে এই টপিক থেকে এটা আসছে, এটা দিয়ে হবে না। তোমাকে ওই আসছে প্রোটিন থেকে, এখন প্রোটিনেরও তো কত বড় একটা প্রোটিন চ্যাপ্টার, প্রোটিনের এক্স্যাক্টলি কোন জায়গা থেকে আসে সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এবং সেই জিনিসগুলো খুব ভালো করে পড়ে ফেলতে হবে, তখন গিয়ে তুমি হচ্ছে ভালো করতে পারবে, চান্স এন্ড শিওর হবে। ঠিক আছে, ওকে। এই কথাগুলো মাথায় রাখবে, এই জিনিসগুলো, এই প্রিন্সিপাল গুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে প্রোটিন কি কি পড়তে হবে জন্য, ছত্রাকোষ মাছের প্রধান উপাদান কি? ছত্রাকোষ মাছের প্রধান উপাদান হচ্ছে আইটিন, এটা তোমরা জানো, এটা বাচ্চা কাছে পড়েছো। এখন ছত্রাকের অন্যান্য বৈশিষ্ট্যগুলো কষ্ট করে পড়ে ফেলবো, ছত্রাকের বৈশিষ্ট্য সবগুলো লাগবে, আমি জিনিসগুলো বারবার বলি, ছত্রাকের বৈশিষ্ট্য, শরীরের বৈশিষ্ট্যগুলো লাগবে, নগ্নবীজের বৈশিষ্ট্য, আবৃত বৈশিষ্ট্য লাগবে, বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটার বৈশিষ্ট্যই লাগবে। বায়োলজি পড়তে গিয়ে, বোটানি পড়তে গিয়ে, জুলজি পড়তে গিয়ে তুমি বৈশিষ্ট্য পড়বে না, হবে না, বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়ে ফেলতে হবে। হ্যাঁ, এই ক্লোরোফিল বিহীন, অসবুজ, সালোকসংশ্লেষণ অক্ষম, অপুষ্পক উদ্ভিদ সব পড়তে হবে, এগুলো মৃতজীবী হইতে পারে, পরজীবী হইতে পারে, এরকম করে সবগুলো বৈশিষ্ট্য ভালো করে পড়তে হবে। ছত্রাকের বৈশিষ্ট্য পড়তে হবে, ছত্রাকের প্রজনন পড়তে হবে, ছত্রাকের বাহ্যিক গঠন পড়তে হবে, হ্যাঁ, ছত্রাকের গুরুত্ব পড়তে হবে, সবই পড়তে হবে ছত্রাকের। এবার হচ্ছে মাথার খুলির হাড় কয়টি, দেখবে যে হাড়ের খুব সুন্দর একটা চার্ট আছে, সেখানের মধ্যে তোমার এগুলো আছে। করটিকাতে কয়টি, ঠিক আছে, করটিকা না, করটিকা মানে একদম হচ্ছে উপরের অংশটা, শুধুমাত্র হচ্ছে খুলি। এখানে তোমার মাথার খুলি বলতে করটি বুঝাইছে একদম পুরোটা, একদম মুখমন্ডল সহ, তো সেটা হচ্ছে 29টা। ঠিক আছে, সেটা হচ্ছে, আর যদি করটিকা বলতো শুধুমাত্র উপর অংশ, তখন ফ্রন্টাল একটা, অক্সিপিটাল একটা, প্যারেটাল দুইটা, টেম্পোরাল দুইটা, ভিতরের দিকে স্প্লেন্টো, এবং এইগুলো সহ তোমার হচ্ছে যে 8টা, তাই না? করটিকাতে 8টা, এটা। আর এটা হচ্ছে পুরো খুলিতে 29টা। কোনটি অ্যাটেনুয়েটেড টিকা? আমি আমার যারা 4টা ক্লাস করছে, আমি তোমাদের অবশ্যই কমেন্ট করতে বলবো, আমি তোমাদের হচ্ছে যে এই চ্যাপ্টারতে কি কি পড়তে বলছি তোমরা কমেন্ট করো, এই কোশ্চেন আমি অ্যানালাইসিসের আগে তোমরা কমেন্ট করো। বিশেষভাবে মুন্নিও আমার ক্লাসগুলো মনে হয় নিয়মিত করছিল, শাহানুত করছিল, তাসফিয়াও করছিল শুরুর দিকের ক্লাসগুলো সবগুলা, জান্নাত তো গত 2-1টা ক্লাস থেকে মনে করতেছি 2-3টা ক্লাস হয়তো করছে। তো তোমরা আমাকে একটু জানো, আমি তোমাদের হচ্ছে যে ওই প্রতিরক্ষা থেকে কি কি টপিক পড়তে বলছি, 3টা টপিক পড়তে বলছি, তোমরা আমাকে একটু জানাও, কমেন্ট করে জানাও যে আমি কি কি টপিক পড়তে বলছি। বারবার বলছি, একবার না কয়েকবার বলছি। কমেন্ট করছো তোমরা আমার ইয়াগুলো, আমি একটু আবার ওই তোমাদের ব্যাটসম্যানদের একটু দেখে আসছি। একজন কমেন্ট করছে, বাকিরা কই? শাহানুকে ক্লাস চলে গেছে নাকি, নাকি কমেন্ট করতেছে? মুন্নি, আমি তো জাস্ট ভ্যাকসিন করতে বলি নাই, আমি 3টা টপিক বলছিলাম, 3টার নাম যারা আমার ক্লাস করছে তারা জানে, আমি 3টা জিনিস করতে বলছিলাম, বারবার বলছিলাম, একবার না কয়েকবার বলছিলাম, যারা ক্লাসগুলো করছে তারা জানে। ঠিক আছে, তোমরা নোট নিচ্ছ না, এটা কিন্তু আমি হচ্ছে যে ডিসস্যাটিসফাইড হয়েছি, এবং হচ্ছে যে আমার ভালো লাগতেছে না এখন, তোমাদেরকে আমি এত ভালো করে বলতেছি,
তোমরা যারা ক্লাস করতেছো নিয়মিত তারা তো জানো ক্লাসে কি করানো হয়, তারা তো ক্লাসের গুরুত্ব বুঝো। আমি সবাইকে ক্লাসের গুরুত্ব বুঝাইতে পারবো আমার ক্লাসের গুরুত্ব এটা তো আমি এটা অবাস্তব, আর বোঝার দরকারও নেই। সবাইকে তো বোঝানো লাগবে না, সবাইকে পড়ানো লাগবে না। তো যারা আমার ক্লাসগুলো করো তারা তো জানো যে ক্লাসের মানে কোয়ালিটি কিরকম। তো তোমার হচ্ছে যে এই জিনিসগুলো পড়ার পরে তোমরা কিন্তু স্পেসিফিক্যালি বলতে পারতেছো না একজনেরও সঠিক হয় নাই। এই জিনিসগুলো আমি 3বার কয়েকটা ক্লাসে বলছি, কয়েকটা ক্লাসে বলার পরে তোমরা না বলতে পারো মানে কি তোমরা এই জিনিসগুলো নোট নাও নাই। এখন আমি তোমাদের বলছি যে ঠিক আছে 1.5 ঘন্টার একটা ক্লাস তুমি লাইভে এখন শুধু আমার কথাগুলো শোনো, মনোযোগ দিয়ে শোনো, এনাফ। টুকটাক নোট দিতে পারতে ভালো না নাই। যারা ক্লাসে নিতে পারবে তারা ক্লাসে নাও, যারা ক্লাসে নিতে পারবে না তারা রেকর্ড দেখে স্পিড কয়েক গুণ করে তুমি হচ্ছে যে নোটগুলো নাও। তো এখন আমি তোমাকে দামি একটা জিনিস দিচ্ছি, তুমি যদি সেটা রিসিভ করতে না পারো তাহলে লাভটা হবে কি? ক্লাস করেও সে শেষ পর্যন্ত ভালো করতে পারবে না, বুঝছো? আমি তোমাদের বলছিলাম যে প্রতিরক্ষা থেকে তোমরা মাস্ট করতে হবে প্রতিরক্ষার স্তরগুলা। প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উদাহরণ, তৃতীয় প্রতিরক্ষা স্তরের উদাহরণ এখন লিখো, যাতে পরবর্তীতে এটা পরবর্তীতে আবার এই টপিক থেকে আসবে, আমি তোমাদের দেখাবো, যাতে পরবর্তীতে তোমরা হচ্ছে যে বোকামি না করো। আমি বলছিলাম প্রথম লিখো প্রতিরক্ষা স্তরগুলার কাজ বা প্রতিরক্ষা স্তরের উদাহরণ, প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর। মোট কথা হেডিং হচ্ছে প্রতিরক্ষা স্তর, এটা একটা টাইপ। আরেকটা টাইপ হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডিগুলার টাইপ, পার্সেন্টেজ, কোনটার কাজ কি সেটা, এবং অ্যান্টিবডির গঠন। অ্যান্টিবডি একটা, সেকেন্ড হচ্ছে অ্যান্টিবডি। থার্ড আমি তোমাদের পড়তে বলছিলাম ভালোভাবে, সেটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিনের ক্লাসিফিকেশন, কোনগুলা লাইভ ভ্যাকসিন, কোনগুলা অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। লাইভ অ্যাটেনুয়েটেড এক কথা, কোনগুলা কিল্ড ভ্যাকসিন, কোনগুলা সাব ইউনিট ভ্যাকসিন, কোনগুলা কনজুগেট ভ্যাকসিন, এই জিনিসগুলো। ঠিক আছে, এই জিনিসগুলো আমি তোমাদের পড়তে বলছিলাম। এবার মনে পড়ছে? লিখছো কিনা আমাকে জানো। আসলে আমি তো এই জিনিস এত কথা তো আমি বলি না ক্লাসের ফাঁকে, কারণ হচ্ছে তোমার নাহলে 100টা সলভ করা যাবে না। কিন্তু তোমরা তো আসলে বকা খাইতে খাইতে তোমাদের কি অবস্থা হবে। আমার হচ্ছে যে যারা আমার বেঁচে আছো আর কি, কারণ জ্বালাফালা করে ফেলবো বকা দিয়ে আমার কাজগুলো ঠিকঠাক ভাবে না করলে। নোট করছো? আর যারা হচ্ছে যে ইয়েতে রেকর্ডেড দেখবে তারা পজ করে দেখে নিবে, তোমাদেরকে বলতেছি পজ করে দেখে নিবে, পজ করে দেখে লিখে ফেলবা। হ্যাঁ, যে যে টপিকগুলো বলছি সেগুলো পজ করে লিখে ফেলবা, নাহলে তো হইলো না। আমি এত কষ্ট করে তোমাদের জিনিসগুলো দেখাই দিচ্ছি, আমি তোমরা যদি রিসিভ করতে না পারো, লিখে না রাখো, তাহলে কেমন হবে? যাদের লাইভ ক্লাসে নোট করতে সমস্যা তারা আবার রেকর্ড দেখবে, এটা 2বার দেখবা। 2বার দেখলে অবশ্যই লাভ হবে, এও লস নাই। এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? তো কোনটা অ্যানালিটিক টিকেট হচ্ছে বিসিসি ভ্যাকসিন। বিসিসি কেন দেওয়া হয়? যক্ষার জন্য দেওয়া হয়। খুব সুন্দর একটা চার্ট আছে, আমি তোমাদের এই চ্যাপ্টার পড়ানোর সময় চার্টটা ভালো করে পড়াই দিব। প্লাস এই টপিকটা মাস্ট একদম খেয়ে ফেলবা গুলে, মানে কয়েকবার পড়বা ভালো করে, খুব ভালো করে পড়বে এই টপিক থেকে, যাতে মিস না যায় বা ঘুরে ফিরে এখান থেকে কোশ্চেন আসে। কোন কোশ্চেন একটা ফেজে রূপান্তরিত হয়, এটা হচ্ছে রক্তের চ্যাপ্টার থেকে বলতে পারো। তারপরে হচ্ছে যে এই চ্যাপ্টারও আছে, প্রতিরক্ষা চ্যাপ্টারও আছে। মনোসাইট গুলা ধরো রক্তের মধ্যে অ্যাকচুয়ালি থাকে মনোসাইট, মনোসাইট গুলো যখন হচ্ছে টিস্যুর ভিতরে যায় তখন সেগুলোকে ম্যাক্রোফেজ বলা হয়। ঠিক আছে, এই মনোসাইট গুলো থেকে ম্যাক্রোফেজ তৈরি হয়। এগুলো হচ্ছে রক্তকণিকা পড়লে বা কমন পাবে। রক্তকণিকা সবগুলো ভালো করে পড়তে হবে, এটা তোমরা জানো। গ্রোথ গ্রোথ হরমোন কোথায় তৈরি হয়? গ্রোথ হরমোন হচ্ছে যে তোমার পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে তৈরি হয়। ঠিক আছে, হাইপোথ্যালামাসের নিচে পিটুইটারি গ্ল্যান্ড আছে, সেখানে পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে তৈরি হয়। আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে তৈরি হয়। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে তৈরি হয়, এটা মনে রাখবা। তো হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন রিলিজ হয়, পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি কি হরমোন রিলিজ হয়, থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন রিলিজ হয়, মানে প্রত্যেকটা গ্ল্যান্ডের কি কি হরমোন রিলিজ হয় সেগুলো আমি কালকের ক্লাসে পড়াবো। যারা এই চ্যাপ্টারটা মানে আগে 2টা ক্লাস করছো তারা অবশ্যই কালকের ক্লাসটা অ্যাটেন্ড করবা, বাকিরাও অ্যাটেন্ড করবা। ঠিক আছে, কালকের ক্লাসে আমি হরমোনগুলো ক্লিয়ার করে দিব, একটা কোশ্চেন মোটামুটি কমন পাবাই ওই টপিক থেকে, এটা মোটামুটি কনফার্ম ধরে রাখতে পারো। তুমি ফসফোলিপিড, লেসিথিন হচ্ছে ফসফোলিপিড, এটাও কোষরসায়নের চ্যাপ্টার থেকে আসছে, ফসফোলিপিডের এক্সাম্পল থেকে আসছে। তো তোমরা হচ্ছে ক্লাসিফিকেশন গুলো পড়লে, এটা হচ্ছে একটা যৌগিক লিপিডের এক্সাম্পল থেকে আসছে। আগে হচ্ছে লিপিডের ক্লাসিফিকেশন করতে হবে, সরল লিপিড, উদ্ভূত লিপিড, যৌগিক লিপিড, তারপর যৌগিক লিপিড আবার ক্লাসিফিকেশন মানে এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল থেকে আসছে কোষরসায়ন থেকে। এরপরে আসো কোন প্রযুক্তি ইনসুলিন তৈরি করা, এটা হচ্ছে যে জীব প্রযুক্তি থেকে আসছে। এটা হচ্ছে রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজির মাধ্যমে ইনসুলিন তৈরি করা হয়, ওইখানে আছে একদম ক্লিয়ার করে। তো রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজির ধাপগুলো পড়তে হবে। তারপর হচ্ছে যে এখানে প্লাজমিড সম্পর্কে পড়তে হবে, প্লাজমিড সম্পর্কে ডিটেইলে আছে, প্লাজমিডের বস্তুগুলো পড়তে হবে। আর হচ্ছে তোমাদের এখানে রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজির গুরুত্ব পড়তে হবে।
এই কোশ্চেন থেকে এই মেসেজটা নিবা। এরপরে আসো, আল্লাহর রহমতে উপরে দিয়ে চলে গেছে। গলগি কমপ্লেক্স কিন্তু সংশ্লেষ করে না, কি থেকে আসছে? কয়েকবার বলছি, কয়েকবার গত ক্লাসে বলছিলাম যে তোমরা কোষীয় অঙ্গাণু যেগুলো আছে, এই তোমার কোষ প্রাচীর, তারপরে হচ্ছে সাইটোপ্লাজম, তারপরে তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, তারপর লাইসোজোম, তারপরে হচ্ছে কোষ গহ্বর, সবগুলার কাজ ভালো করে পড়ো, কাজগুলা ভালো করে পড়ো, মাস্ট। কাজগুলাতে ঘুরে ফিরে একটা কোশ্চেন থাকেই। এবার গলগি বডির কাছ থেকে চলে আসছে, গলগি বডির কাজের মধ্যে তুমি পড়বা যে কোনটা সংশ্লেষ করে কোনটা করে না। রাইবোজোম কোনো সংশ্লেষের সাথে কোনো অ্যাসোসিয়েশন নাই, স্পার্ম সংশ্লেষণ অ্যাসোসিয়েশন আছে, লাইসোজোম সংশ্লেষণ অ্যাসোসিয়েশন আছে, এনজাইম, এগুলো ওর কাজের মধ্যে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি পড়তে হবে? প্রথম কোষের গঠন থেকে কোষীয় অঙ্গাণুগুলো কাজ মাস্ট পড়তে হবে। হ্যাঁ, এটাও কয়েকবার বলছি, এগুলো লিখে রাখো। এখন লিখে রাখতে না পারলে রেকর্ড দেখিও, আবার রেকর্ড দেখে হলে লিখে নিও, প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস লিখে রাখবা, এগুলো যেন তোমার কাছে থাকে। যদি কোনো বস্তু ভূমির উপরে তোলা হয় তবে শক্তির বিপরীতে কাজটি হলো কি? মাধ্যাকর্ষণ শক্তি। শক্তি এটা দিকেও হইতে পারে, বিপরীত দিকে হইতে পারে, এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। সাধারণ সুলভ যন্ত্রের হচ্ছে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কোন ইকুয়েশন যদি কয়টি কোন ডিগ্রি কত ডিগ্রি বেশি হতে পারে না, এটা হচ্ছে অষ্টম চ্যাপ্টার থেকে আসছে, ফিজিক্স ফার্স্ট পেপার। এটা হচ্ছে 4 ডিগ্রি বেশি হতে পারে না, এটা ওইখানের মধ্যে আছে। এটা ওই সূত্র, 4টা সূত্র আছে। হ্যাঁ, সরল দোলনের 4টা সূত্র আছে, সেই 4টা সূত্র একটা হচ্ছে এটা, 4 ডিগ্রি বেশি হবে না। সূত্রগুলো পড়তে হবে। আমি তোমাদের অলরেডি বলেই ফেলতেছি বারবার যে তোমাদের হচ্ছে ফিজিক্সের সূত্র 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 ভালো করে পড়লে 12 থেকে 15টা কোশ্চেন তোমরা কমন পাবা, সূত্র রিলেটেড কোনো না কোনো ভাবে সূত্রের সাথে অ্যাসোসিয়েশন আছে, এরকম 12 থেকে 15টা কোশ্চেন কমন পাবা ফিজিক্সের। তো এই জিনিসটা মাথায় রাখবে, সূত্রগুলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে, জাস্ট এমনি গদ বাঁধা পড়লে হবে না। 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পানি বাষ্প কত? তোমরা দেখবে যে খুব সুন্দরভাবে আদর্শ গ্যাসে গ্যাসের করতে তোমাদের এরকম একটা চার্ট আছে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বিভিন্ন তাপমাত্রা সহ 100 ডিগ্রি পর্যন্ত চাপ আছে। হ্যাঁ, তো সেই চার্টটা ভালো করে পড়তে হবে, সেটা আমরা ক্লাসে ক্লিয়ার করবো। আর তোমরা যারা নিজেরা পড়বা তারা হচ্ছে যে ওই চার্টটা ভালো করে পড়বো। তো সেটা হচ্ছে 760 মিলিমিটার মার্কার, 0 ডিগ্রিতে কত? 4.58 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, অন্যান্য তাপমাত্রাগুলো পড়তে হবে, কয়েকটা ইম্পর্টেন্ট। আলো দ্রুত চলমান কোন কণার ভর কত? তো ভরের সূত্র হচ্ছে m = m0 ডিভাইড বাই 1 - b স্কয়ার বাই c স্কয়ার। এখন যদি c বাই c হয় তাহলে কাটাকাটি করলে 1 আসবে, 1 - 1 = 0, 1/0 = ইনফিনিটি, মানে এটা হবে অসীম। ঠিক আছে, শিশিরাঙ্ক বলতে কি বোঝায়? এটা একটা তাপমাত্রা। শিশিরাঙ্ক কি? একটা তাপমাত্রা। ঠিক আছে, যে তাপমাত্রায় হচ্ছে যে ওই কাজগুলো হয় আর কি, এগুলো আমরা মানে যখন ওই চ্যাপ্টার পড়বো তখন পড়বো। আর এখান থেকে তোমরা একটা মেসেজ নিতে পারো, সেটা হচ্ছে যে ডেফিনেশন গুলো পড়তে হবে। আমি কয়েকবার তোমাদের অলরেডি বলছি যে তোমার হচ্ছে বিভিন্ন অপবর্তন, সম্বর্তন, বিচ্ছুরণ, তারপর হচ্ছে যে তাপমাত্রা, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, আর্দ্রতা, এইগুলো ডেফিনেশন করতে হবে। ঠিক আছে, অগ্রগামী তরঙ্গ, তারপর হচ্ছে অনুভূমি তরঙ্গ, লম্বিক তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, সবগুলো ডেফিনেশন করতে হবে। ডেফিনেশন থেকে একটা 2-3টা কোশ্চেন তুমি পাবা ফিজিক্স কেমিস্ট্রি মিলে, শুধু ডেফিনেশন করলে পারা যায়। ঠিক আছে, তো এরকম মনে করার কোনো কারণ নাই যে এমসিকিউ যেহেতু ডেফিনেশন গুলো না পড়লেও চলবে, ডেফিনেশন থেকে কোশ্চেন আসে, এটা আমি তোমাদের দেখাইছি প্রমাণ সহ। আমার নিজে বানানো কোনো কথা নেই, যা বলবো প্রমাণ সহ বলবো, প্রমাণ সামনে, তোমার চোখের সামনে প্রমাণ। একটি 2 কেজি ভারে বস্তু 10 মিটার উচ্চতায় পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি, যদি বলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি, তখন তুমি স্থির শক্তি বের করে ফেলবা। কি বলছি? যদি বলে যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি, তখন তুমি কি বের করবে? অ্যাকচুয়ালি স্থির শক্তি বের করবা। কি বের করবে? অ্যাকচুয়ালি স্থির শক্তি বের করবা। শেষ। mgh, m আছে, g তো জানোই, আর হচ্ছে যে তোমার h আছে। হ্যাঁ, তো এখানে 10 × 20, 20 কে 9.8 দিয়ে গুণ দিলে 19.196, সরি 19.6 না, 19.6 তো যদি তোমার জাস্ট 9.8 কে 2 দিয়ে গুণ দিতে, যেহেতু এখানে তোমার 10 আছে, তাহলে 19.6 কে 10 দিয়ে গুণ দিলে 196। হ্যাঁ, এটা 196 তো ছিল না, এই জন্য হচ্ছে তোমার ব্ল্যাঙ্ক। এবার আসো 10 কেজি বস্তু 12 মিটার ইনভার্সনে চলে গতিবেগ বা মোমেন্টাম। মোমেন্টাম মানে ভর ইনটু বেগ, তাহলে ভর 10, বেগ গুণ করে দিবে 12 × 10 120। এরকম সহজ সহজ কোশ্চেন আসে। এখান থেকে ভরবেগ সম্পর্কে সবকিছু পড়তে হবে, ভরবেগ সম্পর্কে, এখানে গতিশক্তি সম্পর্কে সবকিছু পড়তে হবে, এখানে ভরবেগ সম্পর্কে সবকিছু পড়তে হবে। ভরবেগ সম্পর্কে সবকিছু মানে কি? ভরবেগের মাত্রা কি, একক কি, ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি, এগুলো পড়তে হবে। তারপর হচ্ছে বস্তু কোন বস্তুটি পাইরোমিটারে ব্যবহৃত হয়? পাইরোমিটার হচ্ছে কোন বিকিরণ বস্তু ব্যবহার করা হয়? বিকিরণ পাইরোমিটার, নামের মধ্যে আছে বিকিরণ পাইরোমিটার। হ্যাঁ, এটা দিয়ে বেশি পরিমাণ তাপমাত্রা পরিমাপ করা যায়, 500 ডিগ্রি সেলসিয়াসের পুরো তাপমাত্রা পরিমাপ করা যায় বিকিরণ পাইরোমিটার দিয়ে। তারপর হচ্ছে একটি বস্তুর ভর পৃথিবীতে 75 কেজি, চাঁদে ভর কত? ভর চেঞ্জ হয় না, ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ, সেটা চেঞ্জ হয় না, চাঁদে নিয়ে গেলেও সেম থাকবে। ঠিক আছে, অন্য কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, ভর 75 কেজি 75 কেজিই থাকবে। ঠিক আছে, একটা বেসিক কনসেপ্ট। তো এরকম বেসিক কিছু কনসেপ্ট থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। এগুলো হচ্ছে যে আমরা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন বেসিক কনসেপ্ট আছে, ক্লাস যখন করাবো তখন এই জিনিসগুলো ক্লিয়ার করবো তোমাকে। এবার আসলে স্থির তাপমাত্রার ক্ষেত্রে সমস্ত গ্যাসের অণুগুলোর মধ্যে কোন প্যারামিটার ধ্রুব থাকে? স্থির তাপমাত্রা। স্থির তাপমাত্রা যেহেতু, তাহলে এদের কি ধ্রুব থাকবে? গতিশক্তি ধ্রুব থাকবে। কারণ হচ্ছে যে
এই তা গতিশক্তি শুধুমাত্র একটা কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে তাপমাত্রা। এখন তাপমাত্রা যদি স্থির হয় তাহলে গতিশক্তি স্থির হবে, শেষ। এটাও সূত্র রিলেটেড, দেখো সূত্র পারলে এটা পারবে, হ্যাঁ। তাহলে সূত্রগুলো পড়তে হবে, যে চ্যাপ্টারে যাও সেই চ্যাপ্টারের সূত্র পড়তে হবে, এটাই অ্যানালাইসিস। বল এবং স্থানচ্যুতকরণের মধ্যে যদি কোণ 0 ডিগ্রি হয় তাহলে কাজের পরিমাণ কত? আমরা জানি কাজ W = Fs cos θ। cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে কাজ হবে সর্বোচ্চ, এই এক নাম্বারটা, কারণ cos এর সর্বোচ্চ মান হচ্ছে 1। ঠিক আছে, আবার সূত্র থেকে আসছে প্রত্যেকটা প্রমাণ, আমি তোমাদের প্রত্যেকটা প্রমাণ দিচ্ছি। দেখো, এই যে বলছিলাম যে সূত্রগুলো ভালো করে পড়লে কত বেশি মার্কস তোমরা তুলতে পারবা, এটা প্রমাণ। পরপর অনেকগুলো কোশ্চেন জাস্ট সূত্র পারলে পারা যায়। এটা এমনি এসি কে ডিসি তে রূপান্তর করার জন্য কি করবা, বা কোনটি এসি কে ডিসি তে রূপান্তরিত করে, সেটা হচ্ছে ডায়োড। জাংশন ডায়োডই ব্যবহার করা হয়েছে এসি ডিসি রূপান্তর করার জন্য। 15 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? 15 ওয়াট এগুলো কিভাবে পারবা? ক্ষমতার মানে সূত্র কি? P = W/T। তাহলে হচ্ছে এখানে এগুলো কাজ আর সময় সম্পর্ক, P = W/T। তাহলে তোমার হচ্ছে যে এমন ভাবে বসাবা যাতে এই সূত্র মেনটেন করে। তাহলে হচ্ছে যে তোমরা এখানে এটা যদি চিন্তা করো 15 জুল কাজ, তাহলে 15 কে উপরে বসাও আর নিচে 1 দাও, তাহলে হচ্ছে যে আবার উত্তর 15ই আসে। দ্যাট মিন্স হচ্ছে এটা মিলে, তাহলে এটা হবে উত্তর। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো সূত্র চিন্তা করে আনসার করবে, তাহলে ভুল হবে না। স্কেলার কোয়ান্টিটি মানে হচ্ছে একটা মান, ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্টের মধ্যে সম্পর্ক কিরকম, এগুলো একই জিনিস। স্কেলার কোয়ান্টিটি এবং ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট, ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট হচ্ছে মানে ম্যাগনিটিউডও বলা হয় অনেক সময়, দুইভাবে সঠিক। তো ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট মানে কি? মানে গ্রেডিয়েন্টের মান। গ্রেডিয়েন্ট আমরা জানি ভেক্টর রাশি, সেটা মান হচ্ছে আমার স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি মানে কি? এটা শুধু মান, কোনো দিক নেই। তো তোমার গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি, কিন্তু সেটা মান যদি বলে তাহলে সেটা আর স্কেলার কোয়ান্টিটি এক কথা, এটা মানে ইকুয়াল আর কি। ঠিক আছে, ওই যে তোমাদের বারবার বলি, আমি কয়েকবারই বলছি বিভিন্ন ক্লাস করাইতে গিয়ে, কোশ্চেন সলভ করাইতে গিয়ে, যে তোমরা ইংলিশ টার্মিনোলজিগুলো খেয়াল করবা, ইংলিশ টার্ম খেয়াল করবা। আদারওয়াইজ দুই একটা কোশ্চেন তোমাদের হাতছাড়া হয়ে যাবে পারা সত্ত্বেও। কোশ্চেন পারো কিন্তু হচ্ছে অপশনে অর্থ বুঝতেছো না, তখন তো আর পারবা না। এটাই এই গত ক্লাসে এটা বলছিলাম, যারা গত ক্লাস করছো তারা গত ক্লাস বাইরে আগের ক্লাসে যে এরকম কোশ্চেন আসে বারবার, বলছিলাম বলো তো। দেখো, আমি তোমাদের কিন্তু এর আগে করাইছি কোনটা, 21 সালের কোশ্চেন, 22 সালের কোশ্চেন, এটা হচ্ছে 20 সালের কোশ্চেন। দ্যাট মিন্স এই অ্যানালাইসিস 20 সালের কোশ্চেন অ্যানালাইসিস করে যারা 21 বা 22 সালে পরীক্ষা দিতে গেছে, তাদের কয়েকটা কোশ্চেন এই কোশ্চেন থেকে তোমার বুঝতেছো যে কমন পড়ে গেছে, তাই না? আমি একটু জানাও, যারা ক্লাসে ছিল তারা জানাও এই কোশ্চেন কথা বলছে কিনা। তাহলে এটা একদম সহজ সূত্র, I = P/V, এটা দিয়ে করে ফেলতে পারবা। এরপর হচ্ছে সূর্যোদয়ের দিকে 12 মিটার যাওয়ার পর, মানে এই সূত্র রিলেটেড ছোটখাটো সূত্র যেগুলো সেই রিলেটেড ম্যাথ করতে হবে। আর এই ইটসেলফ এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটাই বারবার আসে। ক্যালকুলেশন কিভাবে করবে সেগুলো আমরা ক্লাসে ক্লিয়ার করবো, এটা ওইটার জায়গা না। সূর্যোদয়ের দিকে 12 মিটার, এটাও ম্যাথ, মানে হচ্ছে ওই তোমার ত্রিভুজ দিয়েই জাস্ট এরকম করে তোমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এঁকে ম্যাথ করে ফেলতে পারবে। এরকম পূর্ব, এটা পশ্চিম, তারপর উত্তর দক্ষিণ, এরকম করে দিয়ে পূর্ব দিকে কতটুকু গেছে ধরো 12 এদিকে 5 এদিকে, এরকম করে অতিভুজ নির্ণয় করে ফেললে হবে। ঠিক আছে, শেষ। এটাও ম্যাথ থেকে আসে। নিউটন দ্বারা সংকুচিত কি হয়, এই চ্যাপ্টার থেকে রিলেটেড কোশ্চেনগুলো আসে, আমি বারবার তোমাদের বলি এই চ্যাপ্টার থেকে রিলেটেড কোশ্চেনগুলো আসে, যে নিউটন দ্বারা সংকুচিত মানে কোনগুলো ফেট কি আর কোনগুলো কিসে কনভার্ট হবে, সেটা আলটিমেটলি ওদের পরিণতি কি। নিউটন দ্বারা সংকুচিত কি হয়, সেটা হচ্ছে কৃষ্ণ গহ্বর। তো প্রত্যেকটা পরিণতি পড়তে হবে, এবং হচ্ছে তোমার বিভিন্ন জিনিসের গুণমান পড়তে হবে। হ্যাঁ, অনেকগুলো কণা পাবে, সেগুলো গুণমান পড়তে হবে, আর কিছু মান টান আছে এই চ্যাপ্টার থেকে, সেগুলো পড়বে। এগুলো আমরা ক্লাসে ক্লিয়ার করবো। কোন রশ্মি সর্বাধিক অনুপ্রবেশ ক্ষমতা আছে? অনুপ্রবেশ ক্ষমতা সর্বাধিক হচ্ছে গামার, সবচেয়ে বেশি প্রবেশ করতে, তারপর এক্স, তারপর বিটা, তারপর আলফা। হ্যাঁ, এগুলো আছে, এগুলো হচ্ছে আলফা বিটা গামা, এগুলোর বৈশিষ্ট্য যখন পড়বে সেখানে পাবো ফিজিক্সের ব্যাপারে। দুদিন আগে কত শতাংশ হাইড্রোজেন থাকে, এটা হচ্ছে যে জ্যোতির্বিজ্ঞান থেকে আসছে, একদম ডিরেক্টলি বইতে আছে, সেটা হচ্ছে 75%। তারপর হিলিয়াম থেকে 24%, আর হচ্ছে অন্যান্য গ্যাস থেকে 1%। এবার আসো, এগুলো হচ্ছে ডায়াগোনাল লাইন থেকে চলে আসবে, ডায়াগোনাল লাইনগুলো পড়লেই হবে, মানে কিছু জিনিস ডায়াগোনাল লাইনে পড়তে হবে, সেগুলো থেকে আসবে। আর এই টাইপটা তীব্রতা রিলেটেড সবকিছু তোমরা পড়বে। তীব্রতা থেকে প্রত্যেকবার একটা দুইটা কোশ্চেন আসে, প্রত্যেকবার একটা কোশ্চেন আসে তীব্রতা। ঠিক আছে, তীব্রতা, এই তরঙ্গের তীব্রতা থেকে প্রত্যেকবার একটা কোশ্চেন আসে, ঘুরে ফিরে ওই টপিক থেকে একটা চার্ট আছে, সেই চার্টটাও পড়তে হবে। এবার আসো, তাহলে হচ্ছে যে আমাদের কানের শ্রাব্যতা সীমা কোনটা থেকে শুরু হয়? 0 ডেসিবেল থেকে শুরু 120 ডেসিবেল পর্যন্ত। হ্যাঁ, প্রথম হচ্ছে 0 ডেসিবেল, নিচের আর এখানে থেকে যেটা বললাম সূত্র এটা সহ তীব্রতা একক কি, মাত্রা কি,
তারপর তোমার হচ্ছে যে তীব্রতার একটা চার্ট আছে, তীব্রতার কিছু প্রমাণ মান আছে, এই জিনিসগুলো পড়তে হবে। নিচের কোন অক্সাইড পানিতে মিশালে সবচেয়ে বেশি অম্লীয়? তাহলে সবচেয়ে বেশি অম্লীয় হওয়ার জন্য কি থাকতে হবে বলো তো? জারণ সংখ্যা সবচেয়ে বেশি হতে হবে। এগুলো যে তো তোমার কি হবে, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে যেখানে হচ্ছে কেন্দ্রীয় মূল্য জারণ সংখ্যা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি অম্লীয়। তাহলে এখানে আমরা দুইটা পাইছি, এই দুটো তুলনা করলে এটাতে 4 এটাতে 5, তাহলে যেটা 5 সেটাই হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড। এটাও তোমার হচ্ছে যে অম্লক্ষারের ওই তোমার রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে আসছে। ওইখানে দেখবে যে শক্তিশালী হওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো তোমরা পড়বা, ঠিক আছে? সেখান থেকে চলে আসবে। শুকনো বা ড্রাই হাইড্রোজেনের গ্যাসের চাপ কত? ঠিক আছে, এটা ব্ল্যাঙ্কেটের মধ্যে শুষ্ক গ্যাসের চাপ নির্ণয়ের শর্তগুলা উল্লেখ নেই, এজন্য আর কি। আর যদি প্রমাণ বলে তাহলে হচ্ছে এটা উত্তর 101.325 কিলো পাস্কাল, ঠিক আছে? প্রমাণ চাপ যদি বলে। 1 মোল মিথানলে কতটি পরমাণু থাকে? 1 মোল মিথানলে কতটি পরমাণু? দেখো অণু বললে কিন্তু তোমার হচ্ছে যে জাস্ট তুমি কি করতা, এই অ্যাভোগাড্রো সংখ্যাটা দাগাই দিতে। এখন পরমাণু যেহেতু বলছে, এখানে কার্বন একটা, হাইড্রোজেন এখানে 3টে, এখানে একটা 4টা, আর এটা একটা, তাহলে হচ্ছে 1 3 4 5 6 6টা, তাহলে 6 ইন্টু 6 ইন্টু 6 পয়েন্ট তোমার হচ্ছে কত, 023 বা লাগবে না, ইন্টু 23, তাহলে 6 6 কত, 36, 36 ইন্টু 23। এখন এটাকে যদি দশমিকে নাও তাহলে 3.6, আর এখানে দিতে হবে 24, তাহলে এটা বলতো ক্লিয়ার। আর মানে জাস্ট কয়েকটা মানে চলে আসে আর কি ফ্লোতে, আমাদের ম্যাথ করতে হবে না, এরকম কোশ্চেন আসে, ঠিক আছে? পরমাণু বের করতে বলে, অণু বের করতে বলে, পরিমাণ বের করতে বলে, তারপর হচ্ছে প্রমাণ আয়তন বের করতে বলে, এরকম করে পরিমাণগুলো থেকে ছোট করে ম্যাথ আসে, এই ম্যাথগুলো করতে হবে। আবার দেখো মানব রক্তে বাফার, বাফার থেকে কোনোবার আসে অম্লীয় বাফার, কোনোবার আসে ক্ষারীয় বাফার, কোনোবার রক্তে কোন বাফার থাকে, এই জিনিসগুলো এইভাবে করেই আসতে থাকে। তারপর বাইকার্বন, আমরা জানি রক্তে বাইকার্বন বাফার সিস্টেম থাকে, আর আন্তঃকোষীয় হচ্ছে ফসফেট বাফার আর প্রোটিন বাফার থাকে। কোনটি গলনাঙ্ক সবচেয়ে কম? এটা আমরা কি থেকে, ফাজানের পোলারের নিয়ম থেকে। গতবার আসছে ফাজানের পোলারের নিয়ম, আবার আসছে ফাজানের পোলারের নিয়ম। তো আমরা এই অনুসারে হচ্ছে যে দেখি যে কমনলি ওদের সাথে কমনলি আছে সবার সাথে সিলভার, তাহলে সিলভারের কোনো ভূমিকা নাই। এখন ক্লোরাইড, ফ্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, আমরা জানি যে এনআয়ন আকার যত বড় হবে তত বেশি পোলারায়ন হবে, এবং হচ্ছে তত তোমার সংযোজী হবে এবং গলনাঙ্ক তত কম হবে। এখানে সবচেয়ে বেশি তোমার হচ্ছে আকার বড় আয়োডাইডের, তাইলে এটার পোলারায়ন হবে সবচেয়ে বেশি, আর পোলারায়ন সবচেয়ে বেশি হলে তোমার কি হবে, সংযোজী ধর্ম বেশি হবে, সংযোজী ধর্ম বেশি মানে হচ্ছে গলনাঙ্ক কম, মানে এটা সবচেয়ে গলনাঙ্ক কম হবে। কনসেপ্টটা একটু ক্লিয়ার করলাম, প্লাস হচ্ছে যে ফাজানের পোলার নীতিটা তোমাকে ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এখান থেকে আসবেই আসবে, মোটামুটি ধরে রাখতে পারে একটা চলে আসবে। এরপর হচ্ছে দুটি পরমাণুর মধ্যে সমান সঙ্গে ইলেকট্রন দিয়ে কি বন্ধন তৈরি হয়? সমান যদি হয় তখন সেটা হচ্ছে কোভ্যালেন্ট। আচ্ছা, ফুড প্রিজার্ভেটিভ হিসেবে যে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করে সেটা পিএইচ কত? এগুলো আমি তোমাদের পড়াইছিলাম, মানে তোমাদের একজন টিচার যে পড়াইছিল তখন ক্লাসে পড়াইছে, আর আমি তোমাদের পড়াবো যে ফুড প্রিজার্ভেটিভ বিষয়ে যখন ব্যবহার করে তখন সেটা হচ্ছে 3.14, ঠিক আছে? এবং এগুলোর হচ্ছে অনুমোদিত মাত্রা কত, কোনটা কোথায় ইউজ করা হয় সেগুলো আসে, কোন ফুড প্রিজার্ভেটিভ কোথায় ইউজ করা সেটা আসে। হাইড্রোকার্বন জ্বালানি কয়লার অসম্পূর্ণ জ্বালানি কোন গ্যাস তৈরি? অসম্পূর্ণ জ্বালানি হলে কার্বন মনোক্সাইড, আর সম্পূর্ণ হলে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এগুলো বেসিক তথ্য থেকে আসছে, বা তোমরা যদি এক্স্যাক্টলি জানতে চাও তাহলে সেটা হচ্ছে যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে আসছে। ডিএনএ তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? আমি তোমাদের জৈব রসায়ন থেকে কিন্তু ব্যবহার্য, মানে বাহ্যিকভাবে গুরুত্বপূর্ণ বা আমরা ব্যবহার করি এই টাইপ যৌগগুলা বা এই টাইপ জিনিসগুলো ভালো করে পড়তে বলছি, যেমন প্যারাসিটামল, তারপর হচ্ছে তোমার টাইনেট্রোটোলুইন, টিএনটি, তারপর তোমার ডেটল, তারপরে ক্লোরোফর্ম, এগুলো কিন্তু ভালো করে পড়তে বলছি, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা ভালো করে পড়লে এই জিনিসগুলো পেরে যাবে, ঠিক আছে? যেমন টেমাটোতে কোনটা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়, সংকেতটা একটু দেখে রাখলা। হ্যাঁ, এরপরে আসো আবার তোমার হচ্ছে যে বললাম লঘুকরণ থেকে প্রায়ই আসে, লঘুকরণের সূত্র দিয়ে। এবার এটা হচ্ছে যে B1 M1 B1 = M2 B2 দিয়ে ইজিলি করে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, কোন উপাদান কয়লার জন্য সবচেয়ে ক্ষতিকর? এটা হচ্ছে তোমার ওই কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 5th চ্যাপ্টার থেকে আসছে, ঠিক আছে? অর্থনৈতিক রসায়ন, সেখানে কয়লার একটা টপিক আছে, সেখান থেকে আসছে। কয়লার মধ্যে সালফার থাকা ক্ষতিকর, সালফার থাকলে এটার মান কমে যায়, ঠিক আছে? তাহলে সালফার, এগুলো ওইখানের বৈশিষ্ট্যগুলো পড়লেই হবে। এরপরে তোমার সমবায় বন্ধনে, ওইখানে তোমার প্রত্যেকটা শিল্প সম্পর্কে পড়তে হবে, অ্যালুমিনিয়াম শিল্প বলো, তারপরে তোমার হচ্ছে যে কপার বলো, তারপরে তোমার হচ্ছে যে ওই কাঁচ তৈরি শিল্প বলো, ট্যানারি শিল্প বলো, প্রত্যেকটা জিনিস নিয়ে পড়তে হবে। ওইগুলার তোমার হচ্ছে যে তার মধ্যে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়, স্পেশাল কি ব্যবহার করা হয়, কোন বিক্রিয়া হয়, সেগুলো পড়তে হবে। চ্যাপ্টার পড়ানোর সময় আমি তোমাদের দেখাবো। সমবায় বন্ধনে ইলেকট্রনগুলোর নিচের কোন উপাদানটি সবচেয়ে আকর্ষণ আছে? এখন দেখো এটা তোমার হচ্ছে যে অনেক ঘুরে কোশ্চেন করছে, ঠিক আছে? এটাও ডেফিনিশন, যারা সব ডেফিনিশন পারে তারা পারবে। সমবায় বন্ধনে বা হচ্ছে তোমার সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে যে দিকের দিকে আকর্ষণ করার ক্ষমতায় কি বলে? তড়িৎচুম্বকত্ব হতে পারে। তাহলে অ্যাকচুয়ালি এই বড় কথা দিয়ে তোমাকে জানতে চাইছি যে নিচের কোনটি তড়িৎচুম্বকত্ব সবচেয়ে বেশি, এই জাস্ট এটা জানতে চাইছি যে দেখো সমবায় বন্ধনে ইলেকট্রনগুলোর জন্য নিচের কোন উপাদানটি সর্বাধিক আকর্ষণ আছে?
মানে কোনটা তড়িৎদ্বৈততা সবচেয়ে বেশি, কারণ আমরা জানি কি তড়িৎদ্বৈত ডেফিনিশন কি, সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে অধিক আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎদ্বৈততা হতে পারে। তো এই কোশ্চেন দিয়ে অ্যাকচুয়ালি তড়িৎদ্বৈততা কাটার কোনটা বেশি সেটা জানতে চাইছে। হ্যাঁ, তো এই জন্য আমি গত কয়েকটা ক্লাসেও বলছি, 2-3টা ক্লাসে বলছি ইলেকট্রন আসক্তি, তড়িৎদ্বৈততা, আয়নিকরণ শক্তি, এগুলো প্রত্যেকটা ডেফিনিশন করতে হবে, এক্সাম্পল করতে হবে, গ্রুপ ওয়াইজ কোন দিকে গেলে বাড়ায় কোন দিকে গেলে কমে, এই জিনিসগুলো বুঝতে হবে। ডি অরবিটালের ইলেকট্রন আছে কোনটাতে, এটা একদম বেসিক কোশ্চেন, স্ক্যান্ডিয়াম, আমরা জানি স্ক্যান্ডিয়াম দিয়ে শুরু হয় এটা। তাহলে ডি ব্লক, পি ব্লক, এস ব্লক এগুলো পড়তে হবে, কয়টা আছে সেটা পড়তে হবে। নিচে কোনটি পারমাণবিক রাসায়নিক করতে হবে, গুণগত রসায়ন একদম শুরুতেই আছে, সেটা যদি সেন্টিমিটারে থাকে তাহলে হচ্ছে 10^8, আর যদি মিটারে থাকে তাহলে 10^10। হ্যাঁ, এই তোমার হচ্ছে শুরু বেসিক ইনফো দাগানো লাইন থেকে চলে আসছে এটা। কোনটি ঋণাত্মক প্রভাবক, দেখো এখানে ঋণাত্মক প্রভাবক যেটা এক্সাম্পল আছে সেটা কিন্তু হাজার এর বইতে পাবা না, এখন নতুন অ্যাড করছে কিনা আমি জানি না, বাট হচ্ছে যে এটা যখন কোশ্চেন করছে তখন ছিল না বা এরপরও ছিল না। তাহলে তোমাদের কি করতে হবে, এইসব ক্ষেত্রেও তোমার কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা ইনফো তোমাদের লাগবে, যেগুলো আমরা ক্লাসে বলে দেবো, ঠিক আছে। তো এখন তোমাদের হচ্ছে যে এখান থেকে এই কোশ্চেন তুমি যে মেসেজ নিবা, প্রভাবকগুলো এক্সাম্পল করতে হবে, ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, অটো প্রভাবক, আবিষ্ট প্রভাবক এবং প্রভাবক বিষ, প্রত্যেকটা হচ্ছে তোমার এক্সাম্পল জানতে হবে। হ্যাঁ, এই কোশ্চেন থেকে এই মেসেজটা নিবা। এরপর কোন আয়নটির আকার সবচেয়ে ছোট, আকার ছোট, আকার বড় নিয়ে, পরমাণু আকার হচ্ছে একটা টপিক পর্যাবৃত্ত ধর্মের, তো সেটা পড়তে হবে তোমাদের। তোমরা জানো যে এই আমরা এখানে কয়েকটা জিনিস অ্যাসেস করি, যদি তোমার হচ্ছে এখানে সবগুলো তোমাদের ক্যাটায়ন দিয়ে দিয়েছে তাহলে আমরা অ্যাসেস করবো পর্যায়, এখানে বেরিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ে, তাহলে এটা সবচেয়ে ছোট হবে, ঠিক আছে। এবার আসো, মানে এই টপিকটা ভালো করে পড়তে হবে, আকার বড় ছোট নিয়ে। নিম্নলিখিত কোন গ্যাস পটোকেমিক্যাল ধোঁয়ার জন্য দায়ী নয়, পটোকেমিক্যাল স্মোক তৈরির জন্য দায়ী গ্যাসগুলো সেগুলো আলাদা চার্ট আছে, সেগুলো মানে এগুলো হচ্ছে যে তোমার সিএফসি এর আন্ডারে পড়ে না, তাহলে সিএফসি পটোকেমিক্যাল স্মোকের জন্য দায়ী না, এটা। তোমরা কি কেউ জানো পটোকেমিক্যাল স্মোকের পিএইচ কত? জিয়াউল হক সামি, তুমি হচ্ছে যে আমাকে, আমি আমার নাম্বারটা দিয়ে দিব ক্লাস শেষে, তুমি ক্লাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো, বা আমাদের পেজ যেটা আছে যেটা তুমি ক্লাস করতেছো সেটাতে একটা মেসেজ দিয়ে রাখো, আমি তোমার সাথে পরে কথা বলবো ইনশাআল্লাহ। আমি তোমার গাইডলাইন দিয়ে দিব ইনশাআল্লাহ কিভাবে তুমি শুরু করবা। আর আমার 2টা গাইডলাইন সেশন আছে, ওই গাইডলাইন সেশনগুলোর লিঙ্কও দিয়ে দিব, আমাদের পেজেই আছে, তো সেগুলো তুমি করে ফেলতে পারো। ওভারঅল একটা মানে ওভারভিউ পেয়ে যাবে বা একটা গাইডলাইন পেয়ে যাবে ওই 2টা ভিডিও থেকে, প্লাস আমার সাথেও কথা বলতে পারবা। তুমি 2টা কাজ করতে পারো, এক হচ্ছে তুমি যদি শেষ পর্যন্ত না থাকো, শেষ পর্যন্ত থাকতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কোশ্চেন অ্যানালাইসিসের। যদি না থাকো তাহলে হচ্ছে যে পেজে মেসেজ দিয়ে রাখো, অথবা শেষ পর্যন্ত থাকলে আমি আমার নাম্বার দিব, নাম্বারে যোগাযোগ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা। এবার আসা হচ্ছে দুধে কোন ডাইস্যাকারাইড থাকে, সবাই জানো আশা করি ল্যাকটোজ থাকে। হ্যাঁ, দুধে ল্যাকটোজ থাকে, আর এটার জন্য হচ্ছে যে মিষ্টি হয় আর কি, বা হ্যাঁ মিষ্টি হয় কথা বলা যাবে। এখন আসো, আমরা দুধের এই কোশ্চেনটা কোথা থেকে আসতে পারে, এটা হচ্ছে তোমার, আমরা ধরে নিব যে এটা ইয়ে থেকে আসছে, কেমিস্ট্রির 5th চ্যাপ্টার থেকে, ফার্স্ট পেপার 5th চ্যাপ্টার থেকে আসছে। ওইখানে তোমার দুধের একটা চার্ট দেখবা, সেই চার্টটা ভালো করে করতে হবে। হ্যাঁ, কোনটা কোথায় পানি কি পরিমাণ থাকে, মায়ের দুধে কি পরিমাণ, গরুর দুধে কি পরিমাণ, ছাগলের দুধে কি পরিমাণ, গাভীর দুধে কি পরিমাণ, মহিষের দুধে কি পরিমাণ প্রোটিন থাকে, তারপরে হচ্ছে তোমার কোথায় কি পরিমাণ ডাইস্যাকারাইড বা চিনি থাকে, বা তোমার হচ্ছে কোথায় কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এরকম একটা চার্ট আছে, এই চার্টটা মাস্ট করতে হবে। হ্যাঁ, নিচের কোনটি কম বিক্রিয়াশীল ধাতু? হ্যাঁ, কম বিক্রিয়াশীল ধাতু মানে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় হচ্ছে গোল্ড টোল্ড, এগুলো এগুলো নিষ্ক্রিয়, এগুলো বিক্রিয়া করতে চায় না, ঠিক আছে। এগুলা গোল্ডের বৈশিষ্ট্যের মধ্যে আছে, তোমাদের ওই পর্যাবৃত্ত ধর্মের চ্যাপ্টার পড়তে গেলে তোমরা জিনিসটা জানবা। তড়িৎচুম্বকীয় বর্ণালীতে যেমন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে নিচের কোনটি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? আমি তোমাদের বলছিলাম যে তোমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কে গুণগত রসায়নের একটা চার্ট আছে, তোমাদের যারা ক্লাস করো তারা এই জিনিসগুলা ক্লাস যদি মনোযোগ দিয়ে করো, তোমরা এটার উপকারটা আমি বললে হয়তো সবাই বলে যে এটা ভালো এটা ভালো এটা ভালো, এরকম মনে হবে তোমাদের কাছে, মনে হইতে পারে, বাট অ্যাকচুয়ালি তোমরা যদি সিরিয়াসলি এই জিনিসগুলো সিরিয়াসলি নাও, সিরিয়াসলি এই জিনিসগুলো ফলো করো, এটা সুফল অবশ্যই তোমরা পাবা ইনশাআল্লাহ, পরীক্ষা হলে গেলে বুঝবে বা রেজাল্ট আসলে বুঝবে, ঠিক আছে। তো এখন দেখো, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের, এটা আমি তোমাদের বারবার বলতেছি, গুণগত রসায়নের চারটা মাস্ট করতে হবে। কি কি করতে হবে? তুমি তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলোর আগে হচ্ছে যে নাম জানতে হবে, এগুলো এগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তারপরে জানতে হবে এগুলো তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে ফ্রিকোয়েন্সি, তুমি তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ হলে ফ্রিকোয়েন্সি এমনি বের করতে পারবা সূত্র দিয়ে, ঠিক আছে। এটা টু 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 এটা হচ্ছে তোমার ইয়েতে আছে, রাসায়নিক পরিবর্তন আছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার 4th চ্যাপ্টার। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে যে আবার পড়তে হবে তোমার এই যে তোমার তড়িৎচুম্বকীয় বর্ণালী যেগুলো আছে, বা এগুলোর হচ্ছে ব্যবহার, কোনটা কোথায় ব্যবহার করা হয় সেটা পড়তে হবে, এই চারটা মাস্ট। এরপর আসো,
নিচে কোনটি উত্তর লহর উপস্থিতি অ্যাসিটিলিন দ্বারা উত্তপ্ত হয়? একদম সিম্পল, এই কোশ্চেন এই বিক্রিয়া না পারলে সে আর কি পারে, ঠিক আছে। ইথাইন থেকে তোমার হচ্ছে আয়রন বেনজিন তৈরি বিক্রিয়া, এখানে আয়রন হচ্ছে প্লাবক হিসেবে ব্যবহার করা হয় 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো নিচে কোনটি উত্তপ্ত লহর উপস্থিতি অ্যাসিটিলিন দ্বারা উৎপাদিত হয়? অ্যাসিটিলিন মানে হচ্ছে অ্যাসিটিলিন থেকে কি উৎপাদিত হয়? বেনজিন উৎপাদিত হয়, হ্যাঁ, উত্তপ্ত লহর উপস্থিতি। এটা তাহলে এখান থেকে তোমরা কি মেসেজ দিবে যে ব্যঞ্জন উৎপত্তির যে বিক্রিয়াগুলো আছে সেগুলো। আর অলরেডি আমি তোমাদের কত ক্লাসে যারা ছিল তারা অবশ্যই জানবে, আমি তোমাদের বলছিলাম যে জৈব রসায়নের ক্ষেত্রে তোমাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে উৎপাদনের যে প্রক্রিয়াগুলো সেই বিক্রিয়াগুলোতে, এবং দিতে হবে হচ্ছে শনাক্তকরণ বিক্রিয়াগুলোতে। যারা ক্লাসে ছিল তারা জানো। মনে আছে তোমাদের, নাকি এটাও খেয়ে বসে আছে? এই কথাটা মনে আছে? এবার আসলে খুবই ইন্টারেস্টিং একটা বিক্রিয়া, মানে ইন্টারেস্টিং একটা কোশ্চেন, আমার কাছে খুবই সুন্দর লাগে। একটু প্যাসেলেট আছে, আমার কাছে ভালোই লাগে, কিন্তু স্টুডেন্টদের ভালো লাগে না আর কি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার ভালো লাগতো না। যাই হোক, মানে তোমাদের লেভেলে যখন ছিলাম আর কি, এখন তো স্টুডেন্ট আছি, বাট তোমাদের লেভেলে যখন ছিলাম আর কি, তো জন্য পিএইচ সর্বাধিক। দেখো কাহিনী কি করছে, কাহিনী করছে যে তোমার সবগুলোর হচ্ছে যে ঘনমাত্রা সমান দিয়ে দিচ্ছে। আচ্ছা যাক, আমরা বুঝলাম যে কি বুঝলাম, আমরা ঘনমাত্রা যদি যার বেশি পিএইচ তার কম, তাহলে হচ্ছে এগুলোকে যেহেতু 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে ঘনমাত্রা একটু বেড়ে যাবে, 0.02 হয়ে যাবে। তাহলে এটা এবং এটা বাদ, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে। মানে আমরা যেভাবে চিন্তা করি আর কি, ঠিক আছে। তাহলে এই দুইটার মধ্যে এখন এটা থেকে 1 মোল হাইড্রোজেন উৎপন্ন, এটা থেকে 1 মোল হাইড্রোজেন উৎপন্ন, আবার দুইটা ঘনমাত্রা সমান দিয়ে দিচ্ছে, তাহলে তো হিসাব মিলতেছে না। কিন্তু তোমরা যেভাবে চিন্তা করতেছো সবগুলো হিসাব হচ্ছে উল্টোপাল্টা হিসাব, হ্যাঁ। এটা উত্তর হবে কি, এটা উত্তর হবে সিম্পল একটা কনসেপ্টের ভিত্তি করে। সেটা কি, সেটা হচ্ছে তোমার দুর্বল যেগুলো সেগুলো পিএইচ হচ্ছে বেশি, যেগুলো দুর্বল সেগুলো পিএইচ বেশি, ঠিক আছে। তাহলে এখানে 4টার মধ্যে দুর্বল কোনটা? দুর্বল হচ্ছে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড পিএইচ হবে বেশি। আমরা জানি সবল যত সবল তত পিএইচ কম, যত দুর্বল তত পিএইচ বেশি, ঠিক আছে। তাহলে এখানে সবচেয়ে দুর্বল যেটা তার পিএইচ হবে সর্বাধিক, ঠিক আছে। আর কোনো কনসেপ্টে তোমার যাওয়া লাগবে না, শেষ। একদম সিম্পল, এইভাবে করে তোমরা বুঝো। জটিল জিনিস কিন্তু সহজ কনসেপ্ট। এগুলো কেমিস্ট্রি ক্লাস আমি তোমাদের ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। প্রতিক্রিয়ার অ্যাক্টিভেশন শক্তি নির্ধারণে কোনটি কার্যত সহায়ক হয়? প্রতিক্রিয়ার অ্যাক্টিভেশন শক্তি, এই দেখা আবার হচ্ছে ইংলিশ টার্মে তোমার ইংলিশ সবগুলো টার্মিনোলজি ইউজ করছে এক্সাম্পল এর মধ্যে, তোমার অপশনের মধ্যে। তো এই জিনিসগুলো বারবার বলতেছি, ভুল কমন ভুল করিয়ে না, এখানে ম্যাক্সিমাম সেকেন্ড টাইমের আছে। এখন তুমি ফার্স্ট টাইমে কিছু ভুল করে ফেলছো, ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু সেকেন্ড টাইমে ভুল করলে আসলে মেনে নেওয়া যাবে না, হ্যাঁ। এটা তোমাকে যে কোনো মূল্যে ভালো করতে হবে। তো এই সিলি মিস্টেক বা একই মিস্টেক বারবার করা যাবে না, ঠিক আছে। এখন কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট মানে হচ্ছে বিক্রিয়াগুলোর ঘনমাত্রা, প্লাস নেচার অফ রিয়েক্টেন্ট মানে হচ্ছে যে বিক্রিয়াগুলোর প্রকৃতি, কলিশন রেট, সংঘর্ষের হার এবং টেম্পারেচার, কোনটা কার্যত সহায়ক হবে? এটা বইতে খুব সুন্দরভাবে আছে, তোমার হচ্ছে নেচার অফ রিয়েক্টেন্ট, বিক্রিয়াগুলোর প্রকৃতি, এটার উপর ডিপেন্ড করে, এটা বইতে আছে। আমরা হচ্ছে যখন কনসেপ্ট পড়বো সক্রিয় শক্তি এগুলো অ্যাক্টিভেশন এনার্জি যে কনসেপ্টগুলোর মধ্যে আছে। পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণ বিদ্যমান ধাতু কোনটা? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এগুলো তোমার কোন চ্যাপ্টারে আছে? ওই যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের লাস্ট চ্যাপ্টার অর্থনৈতিক রসায়নের মধ্যে আছে, হ্যাঁ। বা এটা তুমি আরেকটা চ্যাপ্টারে পাইতে পারো, পরিবেশ রসায়নে পাইতে পারো। এখন আসো, পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি বিদ্যমান ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা মনে রাখবা। এরকম করে সবচেয়ে বেশি, তারপরে সবচেয়ে কম কোনটা, কোন ধাতু আমরা হচ্ছে যে 100% রিসাইকেল করতে পারি, হ্যাঁ, এইগুলো আর কি, এগুলো পড়লেই চলবে। এবার আসা হচ্ছে যে 0.1 মোল হাইড্রোক্লোরিক প্রস্তুতের জন্য ঘনকৃত হাইড্রোক্লোরিক পরিমাপ করতে। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড একটা পদার্থ বা তীব্র ক্ষার। এটাকে তুমি যে কোনো জায়গায় যে কোনো ভাবে করতে পারবে না, এটাকে পরিমাপ করার জন্য মেজারিং সিলিন্ডার ব্যবহার করতে হবে। মেজারিং সিলিন্ডার এগুলোর মধ্যে দাগ দাগ কাটা থাকে, সেটা দিয়ে পরিমাপ করতে পারবে। আচ্ছা, এগুলো কোন চ্যাপ্টার থেকে আসছে? ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে। এগুলো প্রত্যেকটা যন্ত্র কোনটার কাজ কি, ওয়াশ বোতলের কাজ কি, ভলিমেট্রিক ফ্লাস্কের কাজ কি, পিপেটের কাজ কি, এগুলো তোমাকে জানতে হবে, হ্যাঁ। এগুলো প্রত্যেকটা আমরা আলাদা আলাদা ভাবে পড়বো, তখন পারবা ইনশাআল্লাহ। তুমি নিজে পড়লে নিজে এগুলো জানতে হবে। এখন আসো ইংলিশের ক্ষেত্রে, দেখো ওই শুরু হয়েছে সিডনি ম্যান্টন দিয়ে, বারবার বলতেছি সিডনি ম্যান্টন থেকে 2-3টা কোশ্চেন আসবেই। সিডনি ম্যান্টন ব্যবহার করতে হবে, 2-3টা বই থেকে পড়তে হবে। আমরা মিললে আমাদের কোর্সে দুইটা বই পড়াবো, মাস্টার এবং এপিক্স। আমাদের জিকে ইংলিশে আলাদা কোর্সও আসবে এই মাসের মধ্যে, প্লাস হচ্ছে তোমার আমাদের মূল ব্যাচে তো আমরা পড়াবোই, ঠিক আছে। তো তোমাদের কারো প্রয়োজন মনে হইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, সেটা হচ্ছে আলাদা। আর হচ্ছে যে এমনি কিছু ক্লাস আমরা ফ্রি নিব ইনশাআল্লাহ, কয়েকটা টপিক একদম ভালো করে, গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক। আমি তোমাদের যদি যখনই তোমাদের কোনো ফ্রি কন্টেন্ট দিব, মাথা রাখবা যে এটা অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা তো এটা ক্লাস মিস করবে না, ঠিক আছে। তুমি অন্য প্ল্যাটফর্মে পড়লেও অবশ্যই ক্লাসগুলো করবে, এক্সট্রা কিছু বেনিফিটেড হবাই হবে, এটা আমি মোটামুটি কনফার্ম, ঠিক আছে। কারণ আমি ওইভাবে হচ্ছে যে মেনটেন করার চেষ্টা করি, ক্লাসগুলো ওইভাবে নেওয়ার চেষ্টা করি, যাতে হচ্ছে যে তোমাদের উপকৃত হয় এবং 100% কাভার হয়, ঠিক আছে। আমার দিক থেকে চেষ্টা আর কি। মানবিক দিক, আমি মানুষ, আমার কিছু মিস চাইতে পারে, কিন্তু আমার আন্তরিকতা হচ্ছে আমার দিক থেকে হচ্ছে যে যাতে তোমাদের 100% কাভার হয়ে যায়, ঠিক আছে, এটা।
তো এখন তোমাদের সিনোনিম গুলো খুঁজে বের করতে হবে। তো এটা হচ্ছে যে অ্যাক্লিমেটেড এবং অ্যাকাস্টম, অভ্যস্ত হওয়া আর কি। এখন আসো ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আই এম গ্ল্যাড, আবার হচ্ছে তোমার কি আসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে। বারবার আমি তোমাদের কয়েকটা কথা বলছি যে পার্সিপিস মধ্যে, আচ্ছা এটা তো পার্সিপিস দিলাম, এটা পার্সিপিসির মধ্যে পড়ে, মানে ওই টাইপের মধ্যে পড়বে, টাইপের মধ্যে ফেলা যায়। তারপরে তোমার হচ্ছে যে আলাদাভাবে আমরা এটাকে পার্সিপিসির আন্ডারে না ফেলে আমরা আলাদা একটা টাইপই বলি, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা মানে এত বেশি আসতে আসতে এটাকে আলাদা একটা টাইপ হয়ে গেছে, ঠিক আছে? এটা বেশি আসতে আসতে এটা টাইপ হয়ে গেছে। তো এখন তোমার হচ্ছে প্রিপোজিশন অনেক ভালো করে পড়তে হবে তোমাদের, অনেকগুলো এক্সাম্পল করতে হবে, হাজার হাজার। এখন হাজার হাজার গুলো পড়ে তোমরা আবার কিভাবে কমাবা সেটার ব্যাপারে আমাদের গাইডলাইন আছে, সেটা ফলো করবা, আমরা বলে দিব। এ আবার দেখো অ্যান্টোনিম আসছে, অ্যান্টোনিম অফ লাউড। লাউড হচ্ছে কি, মানে প্রশংসা আর কি। তাহলে এটা অ্যান্টোনিম কি হবে? অ্যাভর, ঘৃণা করা। ম্যাসকুলিন জেন্ডার অফ বি এর হচ্ছে কি, সেটা হচ্ছে ড্রোন। হ্যাঁ, ম্যাসকুলিন, এখানে তোমার হচ্ছে ম্যাসকুলিন ফেমিনিন এগুলো আছে, এগুলো পড়তে হবে। জেন্ডার পড়তে হবে আর কি, জেন্ডার পড়তে হবে। তারপর হচ্ছে তোমার ভার্বের সিঙ্গুলার, প্লুরাল ফর্ম এগুলো পড়তে হবে। ভিজার হচ্ছে এলোমেলো, তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম অবশ্যই হবে কি, নরমাল। তারপরে তোমার হচ্ছে কারেক্ট স্পেলিং, সভারেনিটি, সার্বভৌমত্ব, এগুলার স্পেলিং তো মাস্ট করতে হবে তোমাদের। স্পেলিং একটা টাইপ, সিনোনিম একটা টাইপ, স্পেলিং একটা টাইপ, কারেকশন একটা টাইপ। হ্যাঁ, আমি তোমাদের সাথে জাস্ট টাইপ চেনাচ্ছি, কোশ্চেনটা এটা পড়াই দিবে, এটা আসবে, এরকম তো কোনো নিশ্চয়তা নাই। টাইপ বুঝলে তোমাকে জানতে হবে কি কি পড়তে হবে, ওইগুলো ভালো করে পড়ে ফেলবে, শেষ। ঠিক আছে? চুজ দ্য ক্যারেক্টার টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক। আবার তোমার কি আসছে, এটা হচ্ছে তোমার প্রিপোজিশনাল ইডিয়মস ফ্রেজ এগুলো আসে। হ্যাঁ, অ্যাডভার্বাল ক্লজ ফ্রেজ এগুলো আসে। হ্যাঁ, আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ফর লং টাইম, এটা হচ্ছে একটা ফ্রেজ ওয়ার্ড। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, যে কারেকশন একটু আগে বললাম যে কারেকশন আসে, বা এটা গ্রুপ ভার্ব থেকে বলা যায়, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব এগুলো থেকে আসে। তো এখন তোমার হচ্ছে যে যখন তোমাকে খরচ কমানো অর্থে, সেটা হচ্ছে কাট ডাউন। ঠিক আছে, খরচ কমানোর অর্থে কাট ডাউন ব্যবহার করা হয় এটা। তাহলে তোমাকে গ্রুপ ভার্ব গুলো পড়তে গেলে এটা ভালো করে বুঝতে হবে যে কোন ওয়ার্ডের সাথে কি বসলে অর্থ কি হয়। ঠিক আছে, ওইগুলো পড়ে পড়ে বারবার প্রয়োগ করে করে এক্সাম্পল দেখে দেখে মুখস্থ করতে হবে, বুঝবে তারপর মুখস্থ করবে। আর ইউ আর্লি রাইজার হেয়ার আর্লি। এখন এখানে তোমার হচ্ছে যে এটা এই তোমার কাকে তোমার হচ্ছে যে মডিফাই করতেছে, নাউনকে। তুমি আর্লি রাইজার কিনা, নাকি তুমি লেট রাইজার, এটা। ঠিক আছে, তাহলে এটা নাউনকে যেহেতু মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ, শেষ। ঠিক আছে, এখন আসো ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এটা হচ্ছে তোমার ওই আবার এটা কি, এটাকে তুমি অ্যাপ্রোপ্রিয়েট পজিশনের মধ্যে ফেলতে পারো। ঠিক আছে, লুক আপ, মানে খুঁজে বের করার অর্থ আর কি। এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকে। এরপর হচ্ছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, আবার অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকে একটা আসছে। A good teacher discovers the treasure hidden in each student. In বসবে এখানে। তো অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকে 3-4টা অলরেডি চলে আসছে, আমার স্ক্রিন থেকে আসছে, স্ক্রিন থেকে 2টা। তো আমি তোমাদের প্রায় বলতেছি, আমাদের হচ্ছে যে তোমার এই ব্যাচের মধ্যে আমি তোমাদের একটা সাজেশন দিয়ে দিব, টপিক লিস্ট আর কি। টপিক লিস্ট দিয়ে দিব এবং ওই সবগুলো টপিক কভার করে দিব। তো তোমাদের ওই টপিকের বাইরে কোনো কোশ্চেন আসবে না ইনশাআল্লাহ। এটা গত 4-5 বছরও আসে নাই, এখনো আসবে না। ঠিক আছে, ওই টপিক লিস্টটা পাবা, ওই টপিক লিস্ট থেকে ইনশাআল্লাহ সবগুলো কোশ্চেন কমন করবে, প্লাস আমরা 2টা বই থেকে কভার করে দিব। এরপরে তোমাদের কাছে এক্সট্রা কোনো বই থাকলে তোমরা সেটা দেখতে পারো, কিন্তু ওই 2টা বইয়ের আগে না, অ্যাপেক্স এবং মাস্টারের আগে না। ঠিক আছে, এগুলো আমরা আগে পড়াই দিব সুন্দরভাবে। তো ওই জিনিসগুলো তোমরা এরপরে ক্লাস করবা, বাসায় পড়বা, পোল দিবে, পোল প্র্যাকটিস করবা, র্যাপিড ফায়ার প্র্যাকটিস করবা, আবার এক্সাম দিবা, শেষ। আর কিছু লাগবে না। ঠিক আছে, কয়েকটা ধাপে ক্লাস করবা, নিজে পড়বা, পোল প্র্যাকটিস করবা, তারপর হচ্ছে তোমার র্যাপিড ফায়ারে পার্টিসিপেট করবা এবং হচ্ছে এক্সাম দিবা, শেষ। আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। এত ধাপ যাওয়ার পর এটা ভুলবা না, ভুলার কোনো সুযোগ নেই। যদি তুমি আন্তরিক হও, ভুলার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এবার আসছে চুজ দ্য কারেক্ট অন্টারপ্রেনার। তো অন্টারপ্রেনার হচ্ছে যে তোমরা বানানটা স্পেলিংটি দেখে নিবে, আমাদের এখানে এটাই আসবে, এটা কোনো কথা নেই, কিন্তু স্পেলিংগুলো আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, এবার আসলে কারেক্ট প্যাসিভ ফর্ম। আমরা জানি যে ভয়েস থেকে আসে, অ্যাক্টিভ প্যাসিভ প্রায় ঘুরে ঘুরে আসে, হু ডট ইউ গ্রামার, বাই হুম। ঠিক আছে, বাই হুম হবে, তারপর হচ্ছে যে স্ট্রাকচার অনুযায়ী আসবে ওয়ার, যেহেতু ইউ বসবে, ইউর সাথে ওয়ার বসে, ওয়ার ইউ ডট গ্রামার, শেষ। আবার সিনোনিম আসছে আনওয়েভারিং। আনওয়েভারিং হচ্ছে কি, স্টেডি, মানে হচ্ছে যে স্থির আর কি, অবিচল দ্বিধাহীন। Which of the following sentence is the present perfect tense? টেন্স থেকে প্রায়ই আসে, আমি তোমাদের বলছি টেন্স কি পড়তে হবে, টেন্সের ডেফিনেশন পড়তে হবে, স্ট্রাকচার পড়তে হবে। হ্যাঁ, আর এক্সাম্পল পড়তে হবে। ডেফিনেশন, স্ট্রাকচার, এক্সাম্পল, শেষ। এই জিনিসগুলো পড়লে তোমরা পারবে। এখানে তোমার ব্ল্যাঙ্ক ছিল, এটা কোনো সঠিক উত্তর ছিল না। প্রথম জাতীয় সংসদ নির্বাচন কখন কবে অনুষ্ঠিত, এটা তোমাদের জানতে হবে। প্রথম বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ, প্রথম কি কি হয়েছে, প্রথম শিক্ষা কমিশন কি, প্রথম এই কি, প্রথম সেই কি, প্রথম হাসপাতাল কোথায় হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো জানতে হবে। প্রথম সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন, প্রধানমন্ত্রী কে ছিলেন,
তারপর হচ্ছে যে এই জিনিসগুলো সবই জানতে হবে, প্রথম সেগুলো জানতে হয়, মানে রিসেন্টগুলো জানতে হয়, প্রথমগুলো জানতে হয়। একমাত্র বিদেশি যিনি মুক্তিযুদ্ধে সাহায্য করবে প্রতীক পান, এটা আমরা সবাই জানি, উইলিয়াম অর্ডারল্যান্ড। তাহলে বিদেশিদের ভূমিকা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পড়তে হবে। এই যেমন দেখছো সেপ্টেম্বর যশোর চলে আসছে, এরকম করে আর কি বিদেশিদের ভূমিকা ভালো করে পড়তে হবে, মানে বিশেষ সেলিব্রিটিদের আর কি। আর প্লাস হচ্ছে তোমার এই সাংবাদিকদের ভূমিকা, চিত্রশিল্পীদের ভূমিকা, এই জিনিসগুলো আলাদা আলাদা, এগুলো মুক্তিযুদ্ধ পড়াতে গিয়ে সব চলে আসবে। মুক্তিযুদ্ধ গেলে পাকিস্তান জাহাজ এবং মুক্তিযুদ্ধের অভিযানের নাম কি? এটা হচ্ছে যে অপারেশন জ্যাকপট ছিল, ঠিক আছে? অপারেশন জ্যাকপট ছিল, কখন হয়েছে, কোথায় হয়েছে, সবকিছু জানবা। কোন দেশ বাংলাদেশের প্রথম স্বীকৃতি দেয়, স্বীকৃতি নিয়ে একটা কোশ্চেন আসে। কোনোবার বলবে তোমাকে কখন কে প্রথম, কোনোবার বলবে কে শেষ, কোনোবার ইউরোপের মধ্যে প্রথম, কোনোবার বলবে তোমার আরবদের মধ্যে কোনটা প্রথম, এরকম করে কোশ্চেন আসে। কিন্তু স্বীকৃতি একটা টপিক, স্বীকৃতি একটা টপিক হয়ে গেছে, কারণ ঘুরে ফিরে প্রত্যেক বছর এক বছরই বা প্রত্যেক বছরই এটা থেকে কোশ্চেন আসে, কিন্তু টাইপ চেঞ্জ হয় আর কি, এটা এই টপিক থেকে কোশ্চেন আসে, এটা হচ্ছে মূল কথা। এরপর ভাস্কর্য, স্থাপত্য, এগুলো নিয়ে কোশ্চেন আসে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য, সাবাস বাংলাদেশের ভাস্করকে, এটা চলে আসছে ঋতুপণ্ড। ভাস্কর্য, স্থাপত্য, এগুলো পড়তে হবে। যা সাবাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থপতিকে, এই ভাস্কর্য, স্থাপত্য, এগুলো থেকে আসে। হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন। মুক্তিযুদ্ধ 10 নম্বর সেক্টর কোনটা ছিল? ওই অনিয়মিত সেক্টর আছে না, নো কমান্ডো, সেটা কোন সেক্টর, কোথায় ছিল, কোন সেক্টর কমান্ডো কে ছিল, কোন সেক্টরে, কোন সেক্টর আন্ডারে কোন এলাকা ছিল, হ্যাঁ, এই জিনিসগুলো এভাবে করে করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইউনেস্কো কোন তারিখে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক বার্ষিক দিবস কখন স্বীকৃতি দিচ্ছে, কখন থেকে পালন করা শুরু হয়েছে আন্তর্জাতিকভাবে, কয়টি দেশে প্রথম পালন করা হয়েছে, ভাষা আন্দোলন নিয়ে সবকিছু করতে হবে, ঠিক আছে? ভাষা আন্দোলনের কনসাইজ আমাদের হচ্ছে যে প্ল্যান আছে, যেটা জিকে ইংলিশে তোমাদের ক্লাস যেগুলো নিব সেগুলোর মধ্যে একটা ক্লাস অবশ্যই ভাষা আন্দোলনের উপর থাকবে। তো আমি তোমাদের ভাষা আন্দোলনটা পৌঁছাই দিব ইনশাআল্লাহ, হ্যাঁ। ভাষা আন্দোলনে যা যা জানা লাগবে সবকিছু পৌঁছাই দিব। পদ্মা সেতু এখন রিলিভেন্ট না, আগে রিলিভেন্ট ছিল। পদ্মা সেতু কোশ্চেন আসার পসিবিলিটি কম। তখন এটা নতুন নতুন হচ্ছিল, তখন এটার হাইপ ছিল। এখন এখন যেগুলো হবে নতুন, সেগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে। এরপর হচ্ছে স্বাধীনতার পর প্রথম স্থাপত্য কোনটা? ওই আবার স্থাপত্যতে চলে আসছে, প্রথম স্থাপত্য জাগ্রত চৌরঙ্গি। স্থাপত্য থেকে 2-3টে আসছে, হ্যাঁ। স্থাপত্য, ভাস্কর্য, প্রথম প্রতিষ্ঠান, শেষ প্রতিষ্ঠান, ফেমাস, এই জিনিসগুলো জানতে হবে। তো এগুলো আমাদের ওই জিকে ইংলিশে তোমাদের যে ইয়ে দিয়ে দিব, মানে সাজেশন লিস্ট যেটা দিয়ে দিব, সেটা থেকে কমন পড়বে ইনশাআল্লাহ, হ্যাঁ। তো এই ছিল আমাদের অ্যানালাইসিস। তোমরা বুঝছো কিনা আমাকে জানাও, সবাই একটু জানাও, যারা ক্লাসে ছিল সবাই একটু জানাও তোমরা আমাদের অ্যানালাইসিসটা বুঝছো কিনা। আর আমি যারা আমার সাথে যোগাযোগ করতে চাও পার্সোনালি, তাদের জন্য নাম্বার দিয়ে দিচ্ছি। এটা দুইটা পারপাসে যোগাযোগ হইতে পারে, এক হচ্ছে তোমার গাইডলাইনের জন্য, তোমার এখনকার সিচুয়েশন দিয়ে তুমি কিভাবে বের হবা সেটার জন্য হইতে পারে। আর আরেকটা হইতে পারে তোমার হচ্ছে যে আমাদের যে সেকেন্ড টাইমের একটা প্রাইভেট ব্যাচ আছে 10 জনের, 10 জনের একটা প্রাইভেট ব্যাচ আছে, সেখানে 6 জন ভর্তি হয়েছে পেমেন্ট করে। আরো 3-4 জন হচ্ছে যে 3-4 জনের বেশি তোমার হচ্ছে যে ভর্তি হবে বলছে, কিন্তু হচ্ছে যে আমাদের পেমেন্ট যারা আগে করবে তারাই হচ্ছে যে মানে ব্যাচে জয়েন করতে পারবে আর কি। তো হচ্ছে তোমার এখানে 4 জনের একটা সিট খালি আছে, সেখানেও তোমরা এনরোল করতে পারো। সেটার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে সেকেন্ড টাইমের একটা ফুল কোর্স আর কি, হ্যাঁ। 10 জনের একটা ফুল কোর্স। এখনকার শুরু কয়েকটা ক্লাস হয়েছে, এই তোমার যা এই কোশ্চেন অ্যানালাইসিস আর কি, সেগুলো হচ্ছে তোমরা এখন জয়েন করলে সেগুলো রেকর্ড দেখে নিতে পারবে আর কি, এটা আর কি। তো এই দুই পারপাসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা, এক হচ্ছে গাইডলাইনের জন্য, আর কিছু যদি আমাদের কোর্সে এনরোল করতে চাও সেটার জন্য। আর আমরা এই ক্লাস যারা রেকর্ড দেখবা ইউটিউবে, তাদের জন্য বলছি হচ্ছে আমাদের হচ্ছে যে ডিসক্রিপশন, তোমার ইউটিউবের যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক, যেখানে তোমরা অনেক কোশ্চেন সলভ করতে পারবা, ইনফরমেশনগুলো সব পাবা, আপডেট পাবা। আর প্লাস হচ্ছে আমাদের ক্লাসগুলোও পাবা সেটা। আর হচ্ছে তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমার হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেলে আমরা নিয়মিত পোল দিয়ে থাকি, গাইডলাইন দিয়ে থাকি, ক্লাস লিঙ্কগুলো দেওয়া হয়, সবকিছু এখানে পাবা। তো এই দুইটা জায়গায় তোমরা জয়েন থাকবা, যারা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখবে তাদের জন্য এটা। আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চাও, এই নাম্বার যেটা দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করতে পারবা, নাম্বারে যোগাযোগ করে কথা বলা যাবে ইনশাআল্লাহ। মেসেজ দিয়ে রাখবা, আমি ফ্রি হয়ে তোমাদের রিপ্লাই করবো ইনশাআল্লাহ। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও।
ওকে, ঠিক আছে, তাহলে কালকে ক্লাসে জয়েন করবা, ঠিক আছে? কালকে হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণের আমাদের থার্ড এবং শেষ ক্লাস। এর মাধ্যমে সমন্বয় নিয়ন্ত্রণ শেষ হয়ে যাবে। যারা এখন পর্যন্ত বাকি আগের ক্লাসগুলো দেখো নাই, আমাদের ইউটিউব চ্যানেলে আছে দুর্নিবার মেডিকেল দিয়ে সার্চ করলে পেয়ে যাবা। সেখানে তোমার হচ্ছে যে ক্লাসগুলো করে নিবা রেকর্ড, আর বাকি হচ্ছে লাস্ট ক্লাস কালকে হবে। এরপরে একটা রিভিশন ক্লাস এবং এক্সাম হবে। হ্যাঁ, ওকে।